আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক থার্ড চ্যাপ্টার, কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারটা খুবই কঠিন একটা চ্যাপ্টার এবং খুবই বড় একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসটা একটু লং হতে পারে, কিছুই করার নাই। বোঝানোর স্বার্থে বড় করতেই হচ্ছে, কোনো মানে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, আর যতটা সংক্ষেপে এই চ্যাপ্টারটা পড়ে শেষ করা যায় সেটার ট্রিক্স বলে দেবো ইনশাল্লাহ। তো গত ক্লাসের মতো আমি এই ক্লাসে মেনলি হাসান স্যার পড়াবো, আর সাথে আলিম স্যার ইনফরমেশনগুলো অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো এই ফার্স্ট স্লাইড থেকে এখানে জীবকোষের রাসায়নিক উপাদানের কথা বলছে। জীবকোষের রাসায়নিক উপাদানের ক্ষেত্রে এখানে মানে কোষ তো হচ্ছে আমাদের জীবদেহের গঠন ও কাজের একক, এটা আমরা সবাই জানি, তাই না? তো এখান থেকে পড়াটা শুরু, যে প্রোটোপ্লাজমের শতকরা প্রায় 60 to 90% হচ্ছে পানি, আমরা কিন্তু সবাই জানি। আর বাকি যে অবশিষ্ট অংশ সেটাকে বলা হয় কঠিন বস্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে হচ্ছে 17টি মৌল, যেমন কী দিছে, মিলে সৃষ্টি করেছে অসংখ্য জৈব উপাদান। তাহলে জৈব উপাদান কয়টা মৌল মিলে সৃষ্টি করছে? তোমার 17টা মৌল মিলে সৃষ্টি করছে, এটা একটু পড়তে হবে। তারপরে আসো যে এই যে জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কোনগুলো প্রধান, সেগুলো একটু রিডিং দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। অজৈব পদার্থের মধ্যে তোমার প্রাণী হচ্ছে অন্যতম। সাধারণত দুগ্ধজাত খাদ্য, এগুলো হচ্ছে অজৈব লবণ বা খনিজ লবণ বিদ্যমান থাকে এই খাদ্যগুলোর মধ্যে। সকল জীব বস্তু দ্বারা গঠিত, বস্তু রাসায়নিক মৌল দ্বারা গঠিত। যে বস্তুকে রাসায়নিকভাবে ভেঙে আর কোনো সরল বস্তু পাওয়া যায় না, তা হলো রাসায়নিক মৌল বা এলিমেন্ট। ঠিক আছে, যে বস্তুকে রাসায়নিকভাবে ভেঙে আর কোনো সরল বস্তু পাওয়া যায় না, সেগুলো হচ্ছে রাসায়নিক মৌল বা এলিমেন্ট। জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টি। কিন্তু 92টি এলিমেন্টের মধ্যে 96% বস্তুই হচ্ছে তোমার অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন আর নাইট্রোজেন দ্বারা গঠিত। তো জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টি? জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট কিন্তু 92টি, এটাও পড়তে হবে। 92টি এলিমেন্টের মধ্যে 96% বস্তু হচ্ছে অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। আর অন্যান্য এলিমেন্টগুলো তে অন্য কিছু পরিমাণ থাকে, সেগুলো বলা আছে, ওগুলো পড়লেও হবে, না পড়লে হবে, কিন্তু জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট যে 92টি, এটা পড়তে হবে। আর ওই 96% বস্তু না, ওটা একটু রিডিং দিলেও হবে। এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ যা তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে তা হলো অ্যাটম বা পরমাণু। বস্তু জগতের গঠন একক হলো অ্যাটম বা পরমাণু। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, একটু না পড়লেও হবে, অসুবিধা তো এই স্লাইড থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট নাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অত্যাবশ্যকীয় এলিমেন্ট যে 92টা, এই 92টা পড়তে হবে, আর কিছু না পড়লেও। আর হচ্ছে তোমার এই 17টা মৌল দিয়ে যে তোমার এই জৈব উপাদানগুলো গঠিত হয়, এটা পড়তে হবে, আর এটা পড়তে হবে। দুইটা লাইন পড়লেই এনাফ। তো এই স্লাইড থেকে এতটুকু, চলো নেক্সট স্লাইডে যাই। তো এই স্লাইড থেকে আর কি মেনলি কিছু পড়ার নেই, এগুলো সব তুমি হচ্ছে কেমিস্ট্রিতে পড়ে আসছো, তাই না? তো এখানে দেখো যে রাসায়নিক বন্ডের কথা বলা আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বা সমযোজী বন্ড। ঠিক আছে, সমযোজী বন্ডের মধ্যে কী কী উদাহরণ দিছে দেখো, সেগুলো পড়ো। হাইড্রোজেন বন্ড, পেপটাইড বন্ড, এগুলো রিডিং দিলেই হয়ে যাবে। সো আর হচ্ছে তোমার এই পেপটাইড বন্ড যে একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটু পড়ো, ঠিক আছে? মানে ওইটার উদাহরণ তো দিচ্ছে আর কি। আর হচ্ছে অর্গানিক মলিকুল বা জৈব অণু, এটার মধ্যে জৈব অণু কাকে বলা হয় এটা একটু পড়ো। আর কোনো জৈব অণুর ক্রিয়াশীল গ্রুপকে বলা হয় ফাংশনাল গ্রুপ, এটা তো তোমরা রসায়ন থেকে পড়ে আসছো, তাই না? এখান থেকে রিডিং দিলেই হয়ে যাচ্ছে আর কি, আশা করি আর কিছু অত বেশি লাগবে না। তো নেক্সট স্লাইডে চলো। এখানে কি বলছে, হ্যাঁ, এখানে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপের কথা বলছে, এগুলো একটু রিডিং দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কার্বোহাইড্রেট বা শর্করার এখানে আসো। কার্বোহাইড্রেট বা শর্করা থেকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি যেটুকু পড়াবো সেটুকু পড়তেই হবে অবশ্যই। তো এখানে হচ্ছে তোমার জীবদের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক এবং সঞ্চয় উপাদান হলো কার্বোহাইড্রেট, এটা বলছে। আর আমাদের খাদ্য তালিকার প্রধান উপাদানও হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা তো সবাই জানি ভাত খাই, ভাত কি এক ধরনের কার্বোহাইড্রেট। সাধারণভাবে কার্বন হাইড্রোজেনের অনুপাত কতটুকু থাকে? 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত, এটাও তোমরা এমনিতেও জানো, আর কিন্তু তারপরেও এটা ইম্পর্টেন্ট, কারণ
এখান থেকে এটা থেকে প্রশ্ন দেয় আর কি। তারপরে আসে অনেক যৌগ এমন অনুপাত না থাকলেও সেটা কার্বোহাইড্রেট, যেমন কি সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, তো এটা মনে রাখতে হবে। আর এই যে কার্বোহাইড্রেট আবার এমন অনুপাত না থাকলেও কার্বোহাইড্রেট নয় যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে দিয়ে দিতে পারে নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়। ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এটা খুবই ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত ধরা হয়। আচ্ছা ঠিক আছে, ওটা অনুসারে নাইট্রোজেন সালফার সমৃদ্ধ কিছু আছে, ওটা দরকার নেই। তাই বর্তমান ধারণা অনুযায়ী যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। আচ্ছা একটু রিং দিলেই হয়ে যাবে। হাইড্রেটস অফ কার্বন থেকে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় কার্বনের জলায়ন, অর্থাৎ এক অণু পানির সাথে এক অণু কার্বন। এক অণু পানি যদি আমরা ধরি, এই যে H2O সাথে যদি আরেকটা কার্বন মিলাই দিই, এই অনুপাতে যেগুলো থাকে সেগুলোই হচ্ছে তোমার এই কার্বোহাইড্রেট আর কি। এই অনুপাতে গঠিত বিভিন্ন প্রকার যৌগ আছে। সাথে এই সাধারণ ফর্মুলাটি কেবলমাত্র মনোস্যাকারাইডসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে 1:2:1, এটা শুধুমাত্র মনোস্যাকারাইডসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা পড়তে হবে। আর এখান থেকে মেইনলি যেটা পড়তে হবে যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো এই যে টিক দিচ্ছি, ঠিক আছে, দুটো করে বা একটা করে, এই যে দেখো, এই যে এখানে টিক দিছি, এবার এখানে দিলাম, সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোতে বেশি এমফ্যাসিস দিবা, ঠিক আছে। তো কার্বোহাইড্রেটের উৎস থেকে কি বলছে দেখো, কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিদ। উচ্চ শ্রেণীর প্রাণীতে প্রধান সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলো স্টার্চের কার্বোহাইড্রেট থাকে, এগুলো রিডিং দিলেই হবে, কিন্তু প্রধান উৎস হলো উদ্ভিদ, এটা পড়তে হবে। কার্বোহাইড্রেটের হচ্ছে বৈশিষ্ট্য কি বলছে, এটি হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, কাজও ইম্পর্টেন্ট। আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার দানাদার, ঠিক আছে, যেমন চিনি দিয়ে মনে রাখবা, তন্তুময় সেলুলোজ দিয়ে মনে রাখবা, পাউডার জাতীয়, ওই যে দানাদার একই কথা, ঠিক আছে। তারপরে হচ্ছে বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তারপর অধিকাংশ প্রাণীতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড প্রাণীতে দ্রবণীয়। মনোস্যাকারাইড ছাড়া প্রায় সবগুলাই হচ্ছে অদ্রবণীয়। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। আচ্ছা ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে, এগুলোও ইম্পর্টেন্ট আছে, সবই ইম্পর্টেন্ট পড়তে হবে। কিন্তু আসলে প্রায় সবগুলো আর কি রসায়ন কেমিস্ট্রির পড়া আর কি, এখান থেকে আর কি তেমন কিছু পড়ানোর বা বোঝানোর নাই। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ কি বলছে, নিচে কার্বোহাইড্রেটের কাজ উল্লেখ করা হলো। জীবদেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে হচ্ছে কার্বোহাইড্রেট, জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। তারপরে হচ্ছে হাড়ের সন্ধিস্থলের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। 4 নম্বরটা বিশেষভাবে দাগায় রাখো। তারপরে হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে, এটা এমনিই পারবা, ক্যালভিন চক্র এগুলোতে তো সাহায্য করে। কিন্তু 4 নাম্বার হাড়ের সন্ধিস্থলে যে কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে 3 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার, এই তিনটা দাগাবা, আর এখান থেকে 4 নাম্বারটা পড়লেই হয়ে যাবে, মানে বেশি করে পড়বা আর কি, হয়ে যাবে বলা ঠিক না আর কি, কিন্তু এগুলো বেশি করে পড়বা। তারপরে আসো এখানে নেক্সট স্লাইডে, এখান থেকে ওই যে কাজগুলাই বলছে, আবার কাজগুলো আর কি শেষ হয় না স্লাইডেরগুলো। আচ্ছা এখান থেকে কী বলছে, কার্বোহাইড্রেট বিভিন্ন প্রকার কোএনজাইম এর গাঠনিক অংশ হিসেবে থাকে, এটা একটু পড়ো। ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। আর তারপরে হচ্ছে সেলুলোজ, এগুলো আর কি রিডিং দিলেই হয়ে যাবে এখন। আর সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে, এগুলো পারবা, কিন্তু তারপরে একটু পড়ে রাখো। আর কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ছকটা পড়ো। আর এখানে হচ্ছে শ্রেণী বিভাগটা আমরা পরে নেক্সটে যতগুলো পড়বো এখানে প্রায় একবারে সবগুলো দেওয়া আছে, তো এগুলো এখান থেকে পড়লে আর কি মনে রাখার সুবিধা হবে তোমাদেরই সুবিধা হবে। রিডিং পড়ার থেকে এই ছক দেখে কোনো বা চিত্র দেখে কিছু মনে রাখাটা বেশি সুবিধাজনক। আর স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। সুগার হচ্ছে এরা স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। আর হচ্ছে এরা মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয় আর কি। একটা পড়লে আরেকটা অপোজিট এমনি মনে রাখা যায়। রাসায়নিক অণুর ভিত্তিতে কী নেই, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। মনো মানে কি একটা, ডাই মানে 2টা, অলিগো মানে 3 থেকে 10টা, আর পলিস্যাকারাইড মানে হচ্ছে তোমার 10-এর বেশি বা এরকম। আর মনোস্যাকারাইড হচ্ছে এই যে একটা দিয়ে তৈরি হয় আর কি। তারপরে হচ্ছে এই যে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা 3 থেকে 10, এটাও লাগে। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10,
আর অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইডের সংখ্যা হচ্ছে 3 থেকে 10। আমি কি বুঝাইতে পারছি? ধরো এই মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা, এই যে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করাই আছে তোমার, ঠিক আছে? এটা দেখেই পড়ো যে মনোস্যাকারাইডে কার্বন হচ্ছে তোমার কত, 3 থেকে 10। এখানে 3 থেকে 7 দিছে, কিন্তু আসলে 3 থেকে 10 হতে পারে। আর অলিগোস্যাকারাইড যেটা, এইখানে তোমার মনোস্যাকারাইডের সংখ্যা থাকে তোমার 3 থেকে 10। মনোস্যাকারাইডের সংখ্যা থাকে তোমার মনোস্যাকারাইডের সংখ্যা থাকে তোমার 3 থেকে 10, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এই দুইটা কিন্তু সেম না, মনোস্যাকারাইডে কার্বন থাকে 3 থেকে 10, অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইড থাকে হচ্ছে 3 থেকে 10। ওকে, তো এখান থেকে হয়ে গেল। তারপরে 3 কিছু কার্বন বিশিষ্ট ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, এটা তো পড়লামই, ইত্যাদি ভাগে ভাগ করা হয়। তারপর আসো যে এখানে যে কিটোন গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলা হয়, বা ওই যে সিও মূলক থাকলে হয় অ্যালডিহাইড, নয় হচ্ছে কিটোন, তাই না? আমরা তো জানি। আর সিও হচ্ছে মাঝখানে থাকলে সেটা কি কিটোন বলা হয়। আচ্ছা, যাই হোক, বেনেডিক্ট দ্রবণযুক্ত সুগারের উগ্রবের সাথে বিক্রিয়া করে কিউ প্লাস অক্সাইডে পরিণত করে। কিউ প্লাস অক্সাইড হচ্ছে তোমার লাল বর্ণের একটা অধক্ষেপ, এটা একটু পড়ে রাখো। এটা আমরা এখনও পড়তেছি, সো এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আমরা পরীক্ষাটা আমরা এখন ল্যাবে করি, আমরা ল্যাবে এই পরীক্ষাটা এখন করতেছি। সো যেহেতু এখন করতেছি এবং ল্যাবের ভাইবারতে আমাদের এটাই সম্পর্কে ধরে, সো এটা ইম্পর্টেন্ট আছে। আর এখানে থেকে আসো ট্রায়োস হচ্ছে তোমার উদাহরণটা পড়বা, গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, দুটি হচ্ছে সরল ট্রায়োস। এই উদাহরণ পড়লেই হয়ে যাওয়ার কথা। আর কিছু এখান থেকে রিডিং দিলেই পেরে যাবে ইনশাল্লাহ। আর টেট্রোসের কথাটা কি বলছে, টেট্রোসের ওই যে এখান থেকে আর কি তোমার কি বলে, উদাহরণগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে তোমার উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এরিথ্রোস ফসফেট হিসেবে বিরাজ করে আর কি। কেলভিন চক্রের ভূমিকা আছে, কেলভিন চক্র তোমরা যারা পড়ো তারা তো জানো, তাই না? আর তারপরে আসো যে এখানে কি বলছে, যে পেন্টোস যেটা বলছে, এটা হচ্ছে তোমার জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস হলো অ্যালডোস শর্করা, আর রাইবুলোস এগুলো হচ্ছে কিটোস শর্করা। এটা একটা মনে রাখার সহজ পদ্ধতি শিখাই দিই, যে কিটোস যেগুলা সেগুলা হচ্ছে তোমার এই যে কিটোস এখানে এইগুলার নামের শেষে না যে এরকম থাকবে, লোস থাকবে, একটু খেয়াল করলে দেখতে পাবা। কিটোজের যেগুলো সেগুলোর নামের শেষে তোমার লোজ থাকবে। তো লোজ দেখলেই তুমি বলে দিতে পারবে কোনটা কিটোজ শর্করা, কোনটা হচ্ছে অ্যালডোজ শর্করা। লোজ থাকলে সেটা কিটোজ শর্করা, লোজ না থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালডোজ শর্করা। আর এই এক্সেপশন তো থাকতেই পারে, এক্সেপশনগুলো পড়ে নিও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমাদের বইতে যেগুলো কভার করছে দেখলাম, সেগুলো এটা দিয়েই কভার হয়ে যাবে, যে লোজ যেটার নামের শেষে আছে সেগুলো কিটোজ শর্করা। আর রাইবোজের ক্ষেত্রে আসো, এটি একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার। এই যে প্যান্টোজ, রাইবোজে কি তোমার লোজ আছে, তার মানে কি রাইবোজের কি সুগার, এটা অ্যালডোজ সুগার না? এই যে অ্যালডোপেন্টোজ মানে অ্যালডোজ শর্করা। আর হচ্ছে এখান থেকে কি বলছে, গলনাঙ্ক 95, এটা পড়তে হবে। গাঢ় এসিলের সাথে বিক্রিয়া করে তোমার ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, এটাও পড়তে হবে। তারপরে আসো ইমেল ফিশারটা একটু পড়তেও পারো, নাও পড়তে পারো, কিন্তু এই যে গলনাঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার এখান থেকে কী বলছে, নিউক্লিওটাইড একটি নিউক্লিওটাইডে পরিণত হয়। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটু রিডিং পড়ে নিবা। আর নেক্সট স্লাইডে আসো, ডিঅক্সিরাইবোজ পড়ি। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এখানে হচ্ছে এটা কিন্তু ফোবাস লেভেন আবিষ্কার করছে, এটা তোমাদের বইতে লেখা নাই, আলিম স্যারের বইতে বলা আছে, আমি একটু বলে দিচ্ছি, কিন্তু পড়তেই হবে, যে এটার কোনো বাধ্যবাধকতা নেই, পড়তে হবে কি না সেটা তুমি নিজে ডিসাইড করবা, যে তুমি পড়বা কি পড়বা না। এটা লিখে রাখো যে ফোবাস লেভেন আবিষ্কার করছে। ওকে, এইটুকু পড়লেও পড়তে পারো, না পড়লেও কোনো অসুবিধা নেই।
আচ্ছা, তারপরে আসো এখান থেকে কি পড়বা, এই যে পার্থক্য রাইবোজ সুগারের মতোই এটার পার্থক্য কি, 2 নম্বর কার্বনে OH গ্রুপের পরিবর্তে কেবল একটি হাইড্রোজেন পরমাণু আছে। এটা তোমরা কি ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ে আসছি না, কিন্তু এখান থেকে একটু পড়ো, বেশি পড়লে তো আর সমস্যা নেই, তাই না? আর এই ডিঅক্সি রাইবোজ দিয়েই ডিএনএ তোমার তৈরি হয়, এটা তো আমরা জানি। আর রাইবোলোজ দিয়ে কি তৈরি হয়, রাইবোলোজ দিয়ে কি বলছে, রাইবোলোজ হলো এক ধরনের প্যান্টোজ মনোস্যাকারাইড, এর আণবিক গঠনে একটি কিটো গ্রুপ রয়েছে, তাই একে কী বলা হচ্ছে, কিটো প্যান্টোজ বলা হয়েছে। এই যে লোজ আছে, লোজ থাকলে আমি কি বলছি, কিটোজ হবে, কিটোজ শর্করা হবে, তাহলে মিলে গেল না, মিলে যাবে, আমি তো এটা দেখছি আর কি সবগুলা প্রায়, তো ওগুলো দেখা যায় যে এক্সেপশন খুবই কম আছে, লোজ থাকলে সেগুলো কিটোজ শর্করা। আচ্ছা, তারপরে আসো যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাইবোলোজ হতে তৈরি রাইবোলোজ 1,5-D ডাইফসফেট, এটা কোন প্রক্রিয়ায় হয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, তার মানে এর ভূমিকা আছে, ঠিক আছে। আর এই যে ফসফরিক অ্যাসিড আছে দরকার নেই। রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য, এটা কিন্তু রিডিং দিবা, একটু ভালো করেই রিডিং দিবা, সো খালি রিডিং লিখলাম না, একটু স্টার মার্কির মতোই দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো এখান থেকে কি পড়তে হবে আমি বলে দিই, যে এখান থেকে যে দেখো 5টি অক্সিজেন পরমাণু থাকে, 4টে অক্সিজেন পরমাণু থাকে, এটাও ইম্পর্টেন্ট। তারপর 2 নাম্বার কার্বনে, এটা তো পড়েই আসলাম, এটা এমনিতেও পারবা তোমরা। আর হচ্ছে তোমার এই 5 নাম্বার কি বলছে, নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, আর ডিঅক্সি নিউক্লিওটাইড তৈরিতে অংশগ্রহণ করে। ডিঅক্সি নিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবোজ কি, ডিঅক্সি নিউক্লিওটাইডই তো অংশগ্রহণ করবে, তাই না? আর এখানে দেখো এই 2 নাম্বারটা বেশ ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা এখানে হাইলি মোস্টলি ইম্পর্টেন্ট, এখানে 2 নাম্বারের জন্যই আর কি এটা পড়তে বলা, যে এটা তো RNA ডিএনএতে তো পারবাই, প্রথমটা পড়লে হবে না পড়লে হবে। গাঢ় HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফার্ফিউলার অ্যাসিড উৎপন্ন করে, আর এটা হচ্ছে লেভুলিনিক অ্যাসিড উৎপন্ন। তো এটা মনে রাখবা, লেডি দিয়ে কীভাবে, এখান থেকে যাচ্ছে দেখো, রা থেকে রাইবোজ, থেকে ফারফিউরাল অ্যাসিড, ঠিক আছে, রাইবোজ ফারফিউরাল অ্যাসিড এই সেলের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড। আর লেডির মধ্যে তোমার ডি থেকে আসতেছে ডিঅক্সি রাইবোজ, আর থেকে আসতেছে লেবুলিনিক অ্যাসিড, মানে কি ডিঅক্সি রাইবোজটা এই সেলের সাথে বিক্রিয়া করে লেবুলিনিক অ্যাসিড তৈরি করে। তো এটা এভাবে মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসো এখান থেকে হেক্সোজের কথা বলা হয়েছে, 6 কার্বন বিশিষ্ট, এগুলো হচ্ছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ কিন্তু একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা, কেন, এই যে C6H12O6 আমরা তো জানি এই যে C6 দেওয়া আছে, তাই না, তার মানে কি এটা একটু 6 কার্বন বিশিষ্ট শর্করা। ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলো হচ্ছে ফ্রুক্টোজ হলো একটি কিটো শর্করা। এই যে এখানে দেখো ফ্রুক্টোজ একটি কিটো শর্করা, এটা একটা এক্সেপশন, এখানে লোজ নাই, ঠিক আছে। আর হচ্ছে গ্লুকোজ বা ডেক্সট্রোজ একটি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড, উদ্ভিদ কোষের দ্রবণীয় অবস্থায় একে পাওয়া যায়। এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6 অ্যালডোহেক্সোজ, কারণ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে, কারণ কি লোজ নাই। তারপরে বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, পাকা ফল মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। আর পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ হচ্ছে 12 থেকে 30 ভাগ। একে হচ্ছে অনেক সময় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয় কাকে, গ্লুকোজকে। সো গ্লুকোজটা কিন্তু এখান থেকে এটাই ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো 12 থেকে 30 ভাগও অনেক ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে লেবুলিনিক অ্যাসিড আর লেবুলিনিক অ্যাসিড আর ফারফিউরাল অ্যাসিড এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে আঙ্গুরের শর্করা আর 12 থেকে 13 ভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আসো শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। আচ্ছা, উৎপাদন ও প্রস্তুত প্রণালী, প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, আবার গবেষণা করে। আচ্ছা, ওটা দরকার নেই। বৈশিষ্ট্য, সাদা দানাদার পদার্থ, এটা পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, ইথারে অদ্রবণীয়। বৈশিষ্ট্য থেকে এখান থেকে আসতে পারে এরকম যে মানে নিজের কোনটি গ্লুকোজের বৈশিষ্ট্য না এরকম দিতে পারে, কিন্তু গ্লুকোজের ব্যবহারে আসো, গ্লুকোজের ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট, এখানে রোগীর পথ্য হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট, রোগীকে দ্রুত শক্তি যোগায় আর কি, সেজন্যই তো আর কি তোমার পথ্য হিসেবে ব্যবহার করা হয়, তাই না, একই কথা। রোগীর পথ্য হিসেবে কেন ব্যবহার করা হয়, রোগীকে যেন দ্রুত শক্তি পায় এবং রোগী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ফল সংরক্ষণে তোমার গ্লুকোজ ব্যবহার করা হয়, এটাও লাগে। আর ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়, এটাও ইম্পর্টেন্ট। ওষুধ শিল্পে যে ক্যালসিয়াম গ্লুকোনেট ব্যবহৃত হয়, কারণ কি বুঝতে পারতেছে, আমরা হচ্ছে ডাক্তারি পরীক্ষা দেবো, কারণ ডাক্তারে কি লেখে, ওষুধ লেখে না, সো এটা ইম্পর্টেন্ট আছে।
আর ফল সংরক্ষণে ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে এখানে নেক্সট স্লাইডে আসো, এখান থেকে কি পড়বা, এখান থেকে ভিটামিন সি তৈরি করার জন্য যে গ্লুকোজ ব্যবহৃত হয় এটা একটু পড়ো। তারপরে গ্লুকোজ হচ্ছে সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়, এটাও পড়বা। ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ, এটাও পড়তে হবে। গ্লুকোজ সরবিটল মানে গ্লুকোজের কাজ, ব্যবহার, এটা বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। গ্লুকোজের ব্যবহার এটা 5 স্টার দিয়ে রাখো। আর এখানে আসো, কি বলছে এখান থেকে রিডিং পড়লেই হবে। আর এ গ্লুকোজ গঠন করে স্টার্চ, আর বি গ্লুকোজ গঠন করে তোমার সেলুলোজ, এটা পড়তে হবে। মানে আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ, সরি, আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ, বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, ওকে। আর ডিআরএল গ্লুকোজ তো তোমরা পড়ে আসছো তাই না, থেকে কেমিস্ট্রি থেকে। এখানে হচ্ছে তোমার উদ্ভিদে সবসময় কি গ্লুকোজ থাকে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, এটা পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর গ্লুকোজের ব্যবহার কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট বলছি, গ্লুকোজ কিন্তু শেষ হয়ে যেতেছে, কিন্তু গ্লুকোজের ব্যবহার কিন্তু কখনোই শেষ হবে না। গ্লুকোজ পড়া শেষ হয়ে গেলেও গ্লুকোজের ব্যবহার শেষ হবে না। সো গ্লুকোজের ব্যবহার অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। আর এখানে আসো যে ফ্রুক্টোজের আরেকটা নাম কিন্তু লেভুলোজ, ফ্রুক্টোজের আরেকটা নাম তোমার লেভুলোজ, সেজন্য লোজ থাকার কারণেই এটা হচ্ছে তোমার কি বলো ওটাকে, মানে কিটোহ্যাক্সোস বা কিটোজ শর্করা, ঠিক আছে। এটা হচ্ছে এটি একটি রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, এর গঠনে রয়েছে একটি কিটো, আচ্ছা এটার নাম কি, আর আলাদা নাম ফলের চিনি বা ফ্রুট সুগার, মানে হচ্ছে ফলের রসের মধ্যে যে চিনি স্বাদটা লাগে সেটার জন্য আর কি দায়ী ফ্রুক্টোজ, সেজন্যই ফ্রুট থেকে আসছে ফ্রুক্টোজ, মানে ফল আর মধুতে পাওয়া যায়, মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে, বুঝছো, হয়ে গেল তাহলে। আর হচ্ছে বিট এবং আখের কাণ্ডের রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আচ্ছা এটা তো এমনিই বোঝা যাইতেছে আর কি। বিট এবং আখ এটাও কি কিন্তু আমাদের এই কী বলে ওটাকে, আমরা কিন্তু ফল হিসেবেই খেয়ে থাকি। আর ফ্রুক্টোজ আবিষ্কার করছে ডুবারনফট, চাইলে পড়তে পারো, না পড়লে নাই, আমি লিখলাম না, আর মাথা নষ্ট হয়ে যাবে, এত কিছু আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে। গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিন্তু এত বেশি গুরুত্ব না যে নিজের গুরুত্ব হারাই ফেলো। আচ্ছা ঠিক আছে, এই বৈশিষ্ট্য, এটি একটি সাদা দানাদার স্ফটিকাকার এবং স্ফটিকাকার মিষ্টি পদার্থ, এটা তো আমরা সবাই জানি। পানিতে দ্রবণীয়, কারণ কি, ফ্রুক্টোজ আমরা পানিতে মিশাইতে পারি, তো ফলের রস পানিতে মিশায় না, ফলের রস পানিতে মিশাই তুই যে বাইরে যে বিক্রি করে শরবতের মতো ওগুলা বানায়। তারপর গরম অ্যালকোহলেও দ্রবণীয়, এবং গরম অ্যালকোহলে দ্রবণীয়, গ্লুকোজ কিন্তু শুধু অ্যালকোহলে বলছিল, তার মানে অ্যালকোহল যে নর্মাল টেম্পারেচারে থাকে সেটাতেও কিন্তু গ্লুকোজ দ্রবণীয় হতে পারে, কিন্তু ফ্রুক্টোজ কিন্তু দ্রবণীয় নয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলা হয়। কাকে আইসোমার বলতেছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আইসোমার বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ব্যবহার কি বলছে, ব্যবহার দুইটাই আছে, আমি আর কিছু বলবো না, দুইটা পড়তেই হবে। আর হচ্ছে কনফেকশনারিতে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কনফেকশনারিতে নানা মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করার জন্য ফ্রুক্টোজ ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য রিডিং দিলেও হবে, না দিলেও কোনো একটা পড়তেই হবে। 5 নাম্বারটা রিং স্ট্রাকচার, যেটা বলছে গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোজ ধরনের, আর ফ্রুক্টোজেরটা ফিউরানোজ ধরনের। কেমনে মনে রাখবে, এটাও ফ, এটাও ফ, এটাও ফ, এটাও ফ, আর বাকিটা হচ্ছে পাইরানোজ। পাইরানোজটা কি, গ্লুকোজের সামনে কি গ আছে, খ তো নাই, তার মানে কি ফিউরানোজটা হবে না, তাহলে অপোজিটটা হবে, অপোজিটটা কি, পাইরানোজ হবে, তাই গ্লুকোজে পাইরানোজ, ঠিক আছে। আর ফ্রুক্টোজে ফ আছে, তার মানে কি ফিউরানোজটাই হবে, ওকে, এটা বললেই হয়ে যাবে। আর এই 4 নম্বরে কি বলছে, শ্বসনের প্রাথমিক পদার্থ গ্লুকোজ, আর হচ্ছে শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। আচ্ছা শ্বসনে গ্লুকোজ হতে কী উৎপন্ন হয়, শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, এটা একটু দাগায় রাখো, আরগুলো এমনিই পারবা। আর ম্যানোজ হচ্ছে একটি হ্যাক্সোজ, এটি একটি অ্যালডোজ, যেহেতু হচ্ছে তোমার লোজ নাই, এটি একটি অ্যালডোজ, গ্যালাক্টোজ অ্যালডোজ, ঠিক আছে, তার মানে কি লোজ নাই। আর হ্যাপটোজ কি, হ্যাপটোজ হচ্ছে এটাও অ্যালডোজ, মানে কি লোজ নাই তাই অ্যালডোজ, এটাই পড়বা, তাহলে কিছু পড়ার আছে, এতে কিছু পড়ার নেই। আপেক্ষিক মিষ্টান্নতাতে আসো, সুক্রোজের 100, এটা পড়তে হবে। এটা কিভাবে পড়বা আমি পড়াই দিই একটু, আচ্ছা এই যে 74 আছে না, এই 74-এর সাথে দেখো 100 যোগ করলে প্রায় কিন্তু 174 বা 173 আমরা সেটা বলতে পারি,
ঠিক আছে, এটা মনে থাকবে না। আবার দেখো ল্যাকটোজ যেটা সেটা হচ্ছে 16, সেটারে দ্বিগুণ করে দিলেই কিন্তু আমার মল্টোজেরটা এসে পড়তেছে 32, ঠিক আছে। আবার সুক্রোজটাকে 5 গুণ করলে আমার স্যাকারিন পাইতেছি, ঠিক আছে। সুক্রোজ আছে, এটাতেও আছে, তো যেটা স্যাকারিন একটু ভারী পদার্থ মনে হইতেছে। স্যাকারিন কিন্তু মিষ্টিতে দেয়, সো মিষ্টিতে চিনি দেয় না, মিষ্টিতে স্যাকারিন দেয়। কেন দেয়? যাতে অল্প স্যাকারিনেই অনেকগুলা চিনির কাজ করে ফেলতে পারে, সেই কারণে দেয়। সো সুক্রোজ কিন্তু চিনি, সো সুক্রোজ হচ্ছে চিনি, যাতে সুক্রোজটা আমার দিতে না হয় সেজন্য আমার স্যাকারিন দিতে হবে। সো 5 গুণ মিষ্টি, যেখানে আমার 100 গ্রাম লাগবে সেখানে আমার যেখানে আমার 500 গ্রাম লাগতো, 500 গ্রাম সুক্রোজ লাগতো, সেখানে আমার 100 গ্রাম স্যাকারিনেই হয়ে যাবে, ঠিক আছে কাজটা। তো আর ম্যালোনিন এটা সবচেয়ে বেশি মানে বড়, এটা এমনিতেই মনে থাকবে, সবচেয়ে বেশি বড় জিনিস এমনিই মনে থাকে। সুক্রোজ হচ্ছে 100 বললাম, গ্লুকোজ হচ্ছে 74। সুক্রোজ আর গ্লুকোজ মিলা হয় ফ্রুক্টোজ, তাহলে ফ্রুক্টোজ হবে 174 বা 173। আর ল্যাকটোজ 16, ল্যাকটোজের দ্বিগুণ হবে মল্টোজ 32, আর সুক্রোজের 5 গুণ হবে স্যাকারিন, তাহলে 500। এই যে এইভাবে মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, স্যাকারিন কিন্তু চিনি থেকে 300 গুণ মিষ্টি, এটা কিন্তু আবার একটু ভেজাল আছে, তাই আমি বললাম না। ওটা ইয়ের মধ্যে আছে, কি বলে ওটাকে, মানে আলিম স্যারের বইতে বলা আছে, যাই হোক ওটা আর বললাম না, মাথা নষ্ট করার দরকার নেই। ডাইস্যাকারাইডের মধ্যে আসো, ডাই মানে কি দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে যেটা হয় সেটাই হচ্ছে ডাইস্যাকারাইড। এখানে আসো যে সুক্রোজ, এই সুক্রোজ হচ্ছে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তার মানে কি ফ্রুক্টোজ যে আমরা বানাইতেছি গ্লুকোজ আর সুক্রোজ মিশাইয়া, ঠিক আছে, একটু মিল আছে, কিন্তু যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে আমরা সুক্রোজ যেটা পাইতাম তাহলে আর একটু বেশি ভালো হতো, কিন্তু পাইলাম না আর কি। এটা একটু এক্সেপশনালি মনে রাখতে হবে। ম্যালটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজ, ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই কয়টা পড়তে হবে কিন্তু। আর আসো এখান থেকে তোমার এই যে সৃষ্ট বন্ধনকে যে গ্লাইকোসাইডিক বন্ধনী বলা হয়, একটা গ্লাইকোজের সাথে আরেকটা গ্লাইকোজের যদি বন্ধনী তুমি সৃষ্টি হয় তাহলে সেটা গ্লাইকোসাইডিক বন্ধনী। এখানে আসো সুক্রোজের কথা বলছে, সুক্রোজের কথা কি বলছে, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, এটা দাগাইতে হবে, এটা পড়তে হবে। এখনও গ্লুকোজ মানে এখনও ফ্রুক্টোজ একসাথে সংযুক্ত হয়ে গঠন করে এখনও সুক্রোজ, এতে এখনও পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায়। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ, ইক্ষুবিট থেকে চিনি পাওয়া যায়, ঠিক আছে। চিনি হচ্ছে একটি সাধারণ সুক্রোজ, ঠিক আছে। এই যে বললাম না চিনি মিশায়, এই সুক্রোজ মানে চিনি, একটু আগেই তো বললাম, ঠিক আছে। ইক্ষুবিট থেকে চিনি পাওয়া যায়। গ্লুকোজ ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, গ্লুকোজ আর ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ কিন্তু নন রিডিউসিং সুগার, ঠিক আছে। রিডিউসিং সুগার নয় মানে হচ্ছে নন রিডিউসিং সুগার। আর হচ্ছে একটি বিজারণ ক্ষমতাহীন চিনি বলা হয় সেই কারণে। আর হচ্ছে যে মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। মধুর প্রধান কাঁচামাল সুক্রোজ। আবার ফ্রুক্টোজেও কিন্তু আমরা দেখছি, তাই না, ফ্রুক্টোজেও দেখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইক্ষুবিটেও রসেও দেখলাম, তাই না। ইক্ষুবিট বিট থেকে চিনি পাওয়া যায়, যে দেখলাম এই যে ইক্ষু এবং বিট থেকে যে চিনি পাওয়া যায়, অনেক জায়গা থেকেই দেখলাম, সবগুলোই কিন্তু পড়তে হবে। এবার আসো নেক্সট স্লাইডে আসো। ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ পাওয়া যায়, যে ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ পাওয়া যায়, এটা কিন্তু পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো এই যে গ্লুকোজ থেকে তোমার সুক্রোজ সেটা হচ্ছে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, পানিতে দ্রবণীয়, আচ্ছা সেটা তো আমরা জানি, চিনি পানিতে দ্রবণীয়, গলনাঙ্ক 188 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর রাইবোজের কিন্তু পড়ে আসছিলাম আমরা গলনাঙ্ক, তাই না, 95 ডিগ্রি, মনে আছে, একই আর কি। এটা আর ওইটা পড়তে হবে আর কি, যেটা গলনাঙ্ক মানে এই দুইটারই দেওয়া আছে, আর কোনো গলনাঙ্ক থাকলেও ওটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে আর কি। আর ব্যবহার কি বলছে, বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে, তারপরে হচ্ছে পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য, এটাও পড়তে হবে, ঠিক আছে। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড তৈরিতে আর স্বচ্ছ সাবান, এটা বেশি পড়তে হবে। ব্যবহার তলে এটা মাত্র কয়েকটা আছে, এটা কিন্তু মুখস্থ করে ফেলবা। তারপরে আসো
সেলোবায়োজে কি বলছে, সেলোবায়োজ হচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজ এবং বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে 1 অণু সেলোবায়োজ তৈরি করে, কাজে সেলোবায়োজ একটি ডাইস্যাকারাইড। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সাধারণত সেলুলোজ, লিগনিন এর আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হয়। সেলুলোজ এবং লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হইতেছে, এটা একটু পড়তে হবে। আংশিক ভাঙন বলছে, পুরা ভাঙন না, আংশিক ভাঙন বলছে। তারপর হচ্ছে সেলোবায়োজ একটি বিজারণক্ষম চিনি, এটা আমরা সবাই জানি। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেলোবায়োজ। তারপরে আসো ম্যালটোজ। ম্যালটোজ হচ্ছে একটি ডাইস্যাকারাইড, এটা হচ্ছে 2 অণু অ্যালফা ডি গ্লুকোজ এবং আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে সৃষ্টি হয়। ওটা কিন্তু বিটা ডি গ্লুকোজ এবং বিটা 1,4 লিঙ্কেজ, আর এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আলফা 1,4 লিঙ্কেজ, মিল আছে কিন্তু। তো এটা হচ্ছে তোমার স্টার্চের আংশিক ভাঙনের ফলে সৃষ্টি হয়, তো এটাও পড়তে হবে। কেন পড়তে হবে, এই যে এটা হচ্ছে সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সৃষ্টি হয়, এটা হচ্ছে স্টার্চের আংশিক ভাঙনের ফলে সৃষ্টি হয়। এটা এমনিই বারবার, কারণ কি সেলুলোজের সাথে কিন্তু সেলুলোজের মিল আছে কথা কাজে, ঠিক আছে। আর হচ্ছে এটা একটি আংশিক রিডিউসিং সুগার। ম্যালটোজ হচ্ছে একটি আংশিক রিডিউসিং সুগার, এটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, আংশিক রিডিউসিং সুগার। আর সেলোবায়োজ কিন্তু শুধু রিডিউসিং সুগার ছিল, আংশিক ছিল না। ম্যালটোজই একমাত্র আংশিক রিডিউসিং সুগার, তো এটা পড়তে হবে। তো অলিগোস্যাকারাইডের কথা আমি একটু একদম তোমার ক্লাসিফিকেশন পড়ানোর সময় একটু বলছিলাম, ঠিক আছে। এখানে বলছিলাম কি যে মনোস্যাকারাইডে 3 থেকে 10টা কার্বন থাকে, আর 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলা হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড হয়। আমি কিন্তু আগেই বলে আসছি, তাই না? তো এখান থেকে সমস্যা হওয়ার কিছু নাই, কিন্তু রিডিং পড়লেই হবে। ট্রাইস্যাকারাইডের ক্ষেত্রে আসো, ট্রাইস্যাকারাইডের উদাহরণ একটাই আছে, র্যাফিনোজ, এটা পড়বা। আদ্র বিশ্লেষণে কী কী পাওয়া যায় এটা পড়তে হবে। কেন পড়তে হবে, এখান থেকে প্রশ্নটা এভাবে আসে যে র্যাফিনোজের আদ্রিক বিশ্লেষণে পাওয়া যায় না কোনটি, গ্লুকোজ দিবে, ফ্রুক্টোজ দিবে, গ্যালাক্টোজ দিবে, আরেকটা যে কোনো একটা ম্যালটোজ বা অন্য যে কোনো একটা দিবে, ঠিক আছে। তো কি হবে, ওইটাই অ্যান্সার হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ। তো ম্যালটোজ আনসার হবে। র্যাফিনোজের আদ্র বিশ্লেষণে কোনটা পাওয়া যায় না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পাওয়া যায়, ম্যালটোজ পাওয়া যায় না। আর এখানে আসো যে টেট্রাস্যাকারাইড, এটার উদাহরণ কি, স্ট্যাকিওজ, এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ এবং 2 অণু গ্যালাক্টোজ নিয়ে মানে গঠিত। তার মানে এখানে এটাও এভাবে আসতে পারে যে স্ট্যাকিওজের গঠনে থাকে না কোনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এটা কিন্তু একই, র্যাফিনোজের আদ্র বিশ্লেষণে যা পাওয়া যেতেছে স্ট্যাকিওজের গঠনেও তা পাওয়া যেতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। আর স্ট্যাকিওজ আরেকটা উদাহরণ হচ্ছে স্কাডোজ, ঠিক আছে। এটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে ভার্বাকোজ। একটা উদাহরণ ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড আর পেন্টাস্যাকারাইড। সো একটা দুটো উদাহরণ এটা পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবা। পলিস্যাকারাইডের ক্ষেত্রে আসো, পলিস্যাকারাইডটা ইম্পর্টেন্ট আছে অনেক। পলিস্যাকারাইড যে প্রকৃতির কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড 2 প্রকার, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে সঞ্চয়ী। গাঠনিক একটা হচ্ছে গঠন করে, আরেকটা হচ্ছে সঞ্চয় করে। শক্তির উৎস হিসেবে ব্যয় হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড, আর এটা হচ্ছে গঠনের সাথে জড়িত থাকে, সেটা হচ্ছে সেলুলোজ, পেকটিন, ঠিক আছে, যে কোষ প্রাচীর গঠন করে যেটা। তারপরে হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, এটা কিন্তু শ্বসনের ক্ষেত্রে। আর শ্বেতসার বা স্টার্চ, এটা হচ্ছে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন নামক 2টি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হলো স্টার্চ। এটা একটু সংখ্যাটা পড়তে হবে। উদ্ভিদের স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই জানি সেটা। স্টার্চ হিসাবেই তো আমরা উদ্ভিদের খাদ্যটা গ্রহণ করে থাকি। আর এখান থেকে কি পড়তে হবে, এই যে কোষে বিরাজ করে ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশই গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়। আচ্ছা, বিভিন্ন স্টার্চের আকার আকৃতি বিরাট পার্থক্য দেখা যায়। হয়েছে, এখান থেকে আর কিছু পড়তে হবে না। এখান থেকে আসো যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, এই যে 2 প্রকার যে স্টার্চ, যে 2 প্রকার অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন আমি কিন্তু একটু আগেই পড়ায় আসলাম, ঠিক আছে। অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন এটা পড়তে হবে। তারপরে আসো যে তোমার সাধারণত 200 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে তোমার একটি অ্যামাইলোজ তৈরি হয়, ঠিক আছে।
সাধারণত মানে 200 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে একটি অ্যামাইলোজ তৈরি হয়, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে অ্যামাইলোজ পেকটিন সাধারণত 2000 থেকে 2 লাখটি গ্লুকোজ অণু বিশিষ্ট হয়, এটাও পড়তে হবে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যামাইলোজ কয়টা গ্লুকোজ অণু নিয়ে তৈরি হয়, সাধারণত 200 থেকে 1000টি অণু নিয়ে তৈরি হয়। আর অ্যামাইলোপেকটিনেরটা ইম্পর্টেন্ট আছে 2000 থেকে 2 লাখটি গ্লুকোজ অণু নিয়ে বিশিষ্ট হয়। তো তারপরে আসো যে স্টার্চে শতকরা হচ্ছে 22 ভাগ অ্যামাইলোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্চে সাধারণত 22 ভাগ অ্যামাইলোজ এবং 78 ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। আর হচ্ছে 78 ভাগ হচ্ছে অ্যামাইলোপেকটিন থাকে। এটা আর কি একটা মানে কি বলছে মানে সাধারণ দিছে আর কি, রেঞ্জও আছে এটার মধ্যে। আর ওটা হচ্ছে তোমার আলিম স্যারের বইতে বলা আছে যে 20 থেকে 25 ভাগ অ্যামাইলোজ আর 75 থেকে 80 হচ্ছে তোমার 75 থেকে 80 হচ্ছে অ্যামাইলোপেকটিন। হ্যাঁ ঠিক আছে, এই রেঞ্জটা তোমার অ্যাভারেজ করে দেখো, ওই 78 আর 22 পেয়ে যাবা। তো এটাও ইম্পর্টেন্ট আছে আলিম স্যারের এখান থেকে। আর গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, এটা খুবই ইম্পর্টেন্ট। যেগুলো যে 3টা তোমার টিক চিহ্ন দিছি না, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, দিয়ে পড়বা। আর হচ্ছে স্টার্চের ধর্ম, এটা একটু রিডিং দিলেও হয়ে যাবে আমার। আর হচ্ছে তোমার এই ফিলিং দ্রবণ কর্তৃক স্টার্চ বিজারিত হয় না, এটি একটু পড়ো। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, সবাই জানি আমরা এটা। অ্যালকোহলে অদ্রবণীয়, এটা একটু পড়ো। তারপরে আসো পরীক্ষা আয়োডিন দ্রবণে, এটা তো আমরা জানি। আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, আদ্র বিশ্লেষণ হচ্ছে তোমার আদ্র বিশ্লেষণ করলে কি হয়, এটা একটু রিডিং দিলেও হবে, না দিলেও হবে। স্টার্চের ব্যবহারটা ইম্পর্টেন্ট আছে এখানে। স্টার্চ প্রধান খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি। সালোক সংশ্লেষে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়। অনেক শিল্প প্রতিষ্ঠানে আর চোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। স্টার্চ গ্লুকোজে পরিণত হয়। আচ্ছা, আর কাগজ আঠা প্রস্তুত করতে স্টার্চ ব্যবহৃত হয়। আর হচ্ছে সেলুলোজের কথা বলছে। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ, এটা আমরা কিন্তু সবাই জানি। এখান থেকে আর কিছু পড়ার নাই। সেলুলোজের আরও অনেক কিছু আছে, যে কোনটাতে কত % করে সেলুলোজ থাকে, এটাই আর কি মেনলি পড়তে হবে সেলুলোজ থেকে। এই যে তুলায় সেলুলোজের পরিমাণ হচ্ছে 94%, ঠিক আছে। তার মানে তুলায় সেলুলোজ সবচেয়ে বেশি থাকতেছে। লিনেনে হচ্ছে 90%, তন্তুকোষে 90%, লিনেনেও 90, তন্তুকোষেও 90। এখানে আর তৃণলতায় হচ্ছে 30 থেকে 40, কাঠে হচ্ছে 60। এত কিছু না পড়া এগুলো পড়ো, আমি বলে দিই। প্রথম এই যে তুলাটা পড়বা, লিনেন পড়বা, তন্তু পড়বা, কাঠ পড়বা। আর তৃণলতা মাটি না পড়লেও চলবে, এমনিও মনে থাকবে ওটা, আর না মনে থাকলেও সমস্যা নাই। কি পড়বা? তুলা পড়বা, তুলায় সবচেয়ে বেশি 94, লিনেন সেকেন্ড, লিনেন আর তন্তুকোষ হচ্ছে সেকেন্ড, সেটা কি 90%, আর কাঠে 60%, এটুকু পড়লেই হয়ে যাওয়ার কথা। আর তৃণলতাটা মনে রাখবা, এই তৃণলতা তোমার আছে না, 30-এও 3 একই রকম দেখা যায় আর কি, সেটা দিয়ে মনে রাখতে পারো। আবার তো বলবা যে তন্তুকোষ তো হচ্ছে তোমার 90, সেখানে তো আছে, ওটা এক্সেপশন, ওটা তো সেকেন্ড, তাই না? সবগুলো যাওয়ার মিলবে না, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে কাঠ মনে রাখবা কীভাবে, কাঠকে কীভাবে 60 বলা যায় না, 60, কাঠ মানেই 60, কাঠ মানে 60, 60 মানে হচ্ছে এই যে 60, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারবা। তারপরে হচ্ছে ঠিক আছে, 9 লিনেন সেটা হচ্ছে তোমার এভাবে মনে রাখতে পারো যে এই যে 90 দেওয়া আছে না, লিনেনে 2টা ন আছে, আর 90 যদি আমরা বাংলায় লিখি সেখানেও 2টা ন আছে। সো 90 লিনেনে 2টা ন আছে, 90 লিখতেও 2টা ন লাগে বাংলায় লিখতে, এভাবে মনে রাখতে পারো। আর তুলাটা এমনি মনে রাখবা, আমি একটু নেমনিক আকারে মনে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি আরও ভালো নেমনিক পাও ওইটা দিয়ে মনে রাখতে পারো, সমস্যা নেই, কিন্তু মনে রাখতে পারাটাই হচ্ছে বড় কথা। তারপরে আসো যে অ্যানসেলেম পাইন হচ্ছে সেলুলোজ আবিষ্কার করছে, এটা একটু পড়তে হবে। আর হচ্ছে কোবাসি আর সোডে
সর্বপ্রথম কৃত্রিম সেলুলোজ সংশ্লেষ করে। কোভাসিয়ার সোডে কৃত্রিম সেলুলোজ, এটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু অ্যানসেলম পাইন যে প্রথম সেলুলোজ আবিষ্কার করছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেলুলোজের ধর্ম কি বলছে, এই এখান থেকে মিষ্টি, বিজারণ ক্ষমতাহীন, এগুলো সবই পড়বা। আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না, ফাইবার সদৃশ শক্ত, এদের কোনো পুষ্টিগুণ নেই, এগুলো একটু বেশি করে পড়বা। সেলুলোজের কাজ কি বলছে, সেলুলোজের কাজ উদ্ভিদের গাঠনিক আমরা তো পড়লামই। সেলুলোজের ব্যবহারটা আসো, এটা হচ্ছে তোমার নাইট্রেট বিস্ফোরক হিসেবে, এটা খুব ইম্পর্টেন্ট, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। অ্যাসিটেট ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আসো নির্মাণ সামগ্রী, আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে সাহায্য করে। তারপর হচ্ছে কাঠকে কীট পতঙ্গের পুষ্টিনালীতে, আচ্ছা স্টেশনারি ফেস হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেস হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে আসো একটু, এই তিনটা পয়েন্টই বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, আরগুলা পয়েন্ট অত ইম্পর্টেন্ট না, এগুলো তিনটা পড়লেই আমার মনে হয় যে হয়ে যাবে, ঠিক আছে। এই যে কতটা গেলাম, 3, 4 আর হচ্ছে 3, 4 আর 7, 3, 4 আর 7 নাম্বার পড়লেই হয়ে যাবে। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন, কারণ হচ্ছে সেলুলেজ থাকে না মানুষের। এনজাইম কি সেলুলোজ ছিল, আমাদের পরিপাক যে পড়ছো আমরা পড়ে আসছি, তাই না? যারা দেখো নাই তারা দেখে আসো, পরিপাকের চ্যাপ্টারটা অনেক সুন্দরভাবে আমি বুঝাই দিয়ে আসছি। যারা দেখো না আমার চ্যানেল যে দেখে আসো। মানুষের কিন্তু সেলুলোজ থাকে না, তাই সেলুলেজ এনজাইম থাকে না, তাই কারণে সেলুলোজটাকে হজম করতে পারে না, এটাই আর কি মেইন কারণ। আর স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য রিডিং দিলেই হবে, রিডিং না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে এই জিনিসটা পড়বা যে স্টার্চ অণু শাখান্বিত গ্লুকোজ পরমার, আর সেলুলোজ অশাখান্বিত, এটুকু পড়লেই আর কি 60% পড়া হয়ে যাবে। আর স্টার্চ হচ্ছে আলফা ডিগ্লুকোজ পলিমার, সেলুলোজ বিটা ডিগ্লুকোজ পলিমার, এটা তো আমরা জেনেই আসছি। আর গ্লাইকোজেনের কথা কি বলছে, গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড, এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। সায়ানোব্যাকটেরিয়া এবং কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে, এটা একটু পড়তে হবে। আর হচ্ছে মূল লেখক হলো তোমার আচ্ছা, প্রতিটি শাখায় সাধারণত এই যে অ্যামাইলোপেকটিন হচ্ছে তোমার শাখান্বিত, এর প্রতিটি শাখায় 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে। আর হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে আলফা ডিগ্লুকোজেন, ওটা দরকার নেই। প্রাণীদের যকৃৎ এবং মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনীয় গ্লুকোজে পরিণত হয়, কার্বন ও শক্তি সরবরাহ করে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা ওই পরিপাকের চ্যাপ্টারে পড়ে আসছি, যারা পরিপাকের চ্যাপ্টার করো নাই তারা দেখে আসো। আর এই জন্য গ্লাইকোজেনকে প্রাণী স্টার্চ বলা হয়। ফরাসি শারীরতত্ত্ববিদ ক্লড বার্নার্ড 1857 খ্রিস্টাব্দে গ্লাইকোজেন আবিষ্কার করে, এটি একটু পড়তে হবে, এই বিজ্ঞানীর নামটা একটু পড়তে হবে, যে এই সাল লাগবে না, গ্লাইকোজেন আবিষ্কার করছে, এটা ক্লড বার্নার্ড, ফরাসি, এটা লাগলে এটা পড়লেই হয়ে যাবে। গ্লাইকোজেনের ধর্ম কি বলছে, আয়োডিন দ্রবণে কি দিছে, আয়োডিন দ্রবণে আমরা স্টার্চকে নীল দিতে দেখছি, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করতেছে, একটু অ্যাকসেপশন না, তাহলে এটা পড়তে হবে। আর হচ্ছে তোমার আংশিক আদ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ, আর পূর্ণ আদ্র বিশ্লেষিত আলফা ডিগ্লুকোজেন প্রদান করে, এই 7 নাম্বারটা একটু পড়ো। আর আদ্র বিশ্লেষিত গ্লুকোজেনের সৃষ্টি করে, আচ্ছা ঠিক আছে। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তের বায়ুতে এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা আমরা সবাই জানি। গ্লাইকোজেনের ব্যবহার, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়, আর রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে কীভাবে, ওই গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়, আবার গ্লুকোজ বেশি হয়ে গেলে আবার গ্লাইকোজেন পরিণত হতে পারে, এটা আমরা পরিপাকের চ্যাপ্টারে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, এটুকু পড়লেই হয়ে যাবে। আর হচ্ছে পেশিতে গ্লাইকোজেন পেশির কাজে যে শক্তি যোগান করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে আসো, এখান থেকে কি পড়বা, এই যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট প্রধানত 2 প্রকার, কার্বোহাইড্রেট প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে রিডিউসিং আর একটা নন রিডিউসিং, এটা রিডিং পড়লেই এখন হয়ে যাবে, এটা কিন্তু আমরা পড়েই আসছি প্রথম থেকে, এতক্ষণ পড়লামই আর কি। আর হেমিসেলুলোজ কি, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন পদার্থ ভিত্তিতে অন্যান্য পলিসাকারকে হেমিসেলুলোজ বলা হয়, যেমন কি গ্লুকান অ্যান্ড জাইলান, উদাহরণটা পড়বা, নাম পড়বা, উদাহরণ পড়বা। কাইটিনে কি কোথায় পাওয়া যায়, কাঁকড়া, লবস্টারে, বই কঙ্কালে পাওয়া যায়। তারপরে হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড কোনটা, এই যে কাইটিন। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস কি কি আছে, এই যে গ্লুকোসামিন,
গ্যালাক্টোসামিন, ঠিক আছে, এগুলো আর কি রিডিং দিলেই হয়ে যাবে এখন, এটা আর কি অত বেশি ইম্পর্টেন্ট না। জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা কী বলছে, জীবদেহে শক্তির প্রধান উৎস, তারপরে গাঠনিক উপাদান আমরা জানি সেলুলোজ, তারপরে আচ্ছা গ্লাইকোজেন নামক শর্করা এগুলো সঞ্চয় করে থাকে প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে থাকে। আমরা একটু আগে পড়ে আসছি যে ব্যাকটেরিয়ার মধ্যে আর ছত্রাকের মধ্যে ইস্ট, যেটা আমাদের শর্করা গ্লাইকোজেন সঞ্চয় করে থাকে। তারপরে আসো যে এদিকে এগুলো রিডিং পড়লেই হয়ে যাবে যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে কিন্তু গ্লুকোজ, আমরা পড়ে আসছি। তারপরে হচ্ছে সেলুলোজ জাতীয় শর্করা উদ্ভিদকে দৃঢ়তা সুরক্ষা দেয়, ভার বহন করে, এগুলো আর কি সবগুলার মিলায়ে একটা ভূমিকা দিছে। এখান থেকে আর কি আমি আসতে দেখি নাই বেশি, কিন্তু যেগুলো দাগাইলে মোটা একটু রিডিং দিলেও হবে। মেনলি হচ্ছে আলাদা আলাদা করে আসে, যে গ্লুকোজের কাজ আসে, ফ্রুক্টোজের কাজ আসে, ব্যবহার আসে, সেলুলোজের ব্যবহার আসে, আলাদা আলাদা করে ব্যবহার আসে। এখানে অ্যামাইনো অ্যাসিডের কী বলছে, অ্যামাইনো অ্যাসিডের কথা, অ্যামাইনো অ্যাসিড হলো অর্গানিক মলিকিউল যা হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী এমিল ফিশার আছে, এগুলো প্রোটিনের গাঠনিক উপাদান। অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করছে কোন দুইটা বিজ্ঞানী, এমিল ফিশার অ্যান্ড ফ্রেঞ্চ হোমমেস্টার অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে, একটি অ্যামাইনো গ্রুপ থাকে, একটি কার্বক্সিল গ্রুপ থাকে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে। আর হচ্ছে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সম্মিলিত সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন গঠনকারী সাধারণ গঠন অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন, এখানে কী বলছে, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠনটা রিডিং দিবা আর কি, এখান থেকে আর পড়ার কিছু আমি পাইতেছি না, রিডিং দিতেও পারো না দিতেও পারো, সমস্যা নেই, ঠিক আছে। আর অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যতে আসো, মানবদেহের প্রায় সব অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এটা একটু পড়ো, সব অ্যামাইনো পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। আর স্বাদহীন মিষ্ট তিক্ত পদার্থ, স্ফটিক আকার পদার্থ, এগুলো রিং দিবা। আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটা একটু পড়বা ভালো করে। আর 9 নাম্বারটা খুবই বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য যে বোল্ড করে দিছে, দেখছো। আর প্রতিটি অ্যামাইনো অ্যাসিড একটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে একটি অ্যামাইনো অ্যাসিড কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন আর একটি আর গ্রুপ থাকে। আচ্ছা, কী গ্রুপ থাকে, অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ আর হাইড্রোজেন গ্রুপ। নাইট্রোজেন গ্রুপ কিন্তু থাকে না, অ্যামিনো গ্রুপ থাকে যেখানে তোমার নাইট্রোজেনটা থাকে। সো এভাবে দিতে পারে যে অ্যামাইনো অ্যাসিডে একটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে নিচের কোন গ্রুপটি থাকে না, অ্যামিনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপ দিয়ে দিল, তুমি অক্সিজেন গ্রুপও দিয়ে দিল, ওইটা হবে আনসার, ঠিক আছে। আর অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ, এখানে কি বলছে, অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগের মধ্যে উদ্ভিদ ও প্রাণীতে সর্বমোট 28টির মতো অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। এইটাই আমি তখন বলতে নিছিলাম আর কি। এগুলো মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা এলিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এগুলো পড়লে হবে না পড়লে হবে, কারণ আমরা এগুলো এখন পড়তেছি না আর কি। আমরা সবচেয়ে বেশি পড়ি যেটা এই অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড আর অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা পড়ি। সো যেটা আমরা পড়তেছি এখনও পড়তেছি সেটাই বেশি কিন্তু ইম্পর্টেন্ট, অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডটা পড়তে হবে, ঠিক আছে। যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, ঠিক আছে, এগুলো আর কি। আর হচ্ছে তোমার লিউসিন, মানে এগুলো একটু মনে রাখার, আমি ছন্দ মনে আসতেছে না, আমি একটু আচ্ছা একটু এখানে লিখলেই মনে হয়ে যাবে, দেখি। ট্রিপ্টোফ্যান যেটা টি দিয়ে, অ্যালানিন, ফিনাইল অ্যালানিন এফ, না এটা তো পি দিয়ে, আর মিথানিন এম দিয়ে, ভ্যালিন ভি দিয়ে, থ্রিওনিন টি দিয়ে, লাইসিন এল দিয়ে, লিউসিন, আইসোলাইসিন, ঠিক আছে, লিউসিন, আইসোলাইসিন, হচ্ছে আই দিয়ে। আর আর্জিনিনও আছে, হিস্টিডিনও আছে।
টিভি, তারপর হচ্ছে টিম হল। দেখো আসো তো এটা দিয়ে মিলানো যায় কি না। পি দিয়ে আসতেছে তোমার ফিনাইলঅ্যালানিন, টি দিয়ে আসতেছে তোমার ট্রিপ্টোফ্যান, আর আরেকটি দিয়ে আসতেছে তোমার থ্রিওনিন, দুইটা টি হয়ে গেল। আই দিয়ে আসতেছে তোমার আইসোলিকিন হয়ে গেল। এম দিয়ে আসতেছে মিথায়োনিন হয়ে গেল। এইচ আর এতে হচ্ছে হিস্টিডিন আর্জিনিন আর হিস্টিডিন, আর দুইটা এল থেকে আসতেছে তোমার লাইসিন আর লিউসিন হয়ে গেল। কিন্তু তাহলে কী দিয়ে মনে রাখবা? পিটিভি টিম হল, পিটিভি টিম হল দিয়ে মনে রাখতে পারো, বা এটা তুমি ঘুরায় পেঁচে আরও অন্যভাবেই মনে রাখতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি যে নেমোনিকটা এখনই বানাইলাম, তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো, না চাইলে আরও অন্য কিছু বানাইতে পারো। পিটিভি টিম হল, কি বললাম? পিটিভি টিম হল, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কি? তোমার অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তোমার মানে অনাত্যাবশ্যক সংখ্যা হচ্ছে এখানে 12টি, বলছি শিশুদের ক্ষেত্রে 10টি। কারণ কি? শিশুদের ক্ষেত্রে কিন্তু দুইটা অত্যাবশ্যকের মধ্যে চলে গেছে, আর বয়স্কদের মধ্যে কিন্তু ওই দুইটা যায় নাই, সেজন্য হচ্ছে 10 + 2 12 হয়ে গেছে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। এখান থেকে অ্যামাইনো অ্যাসিডের কাজটা একটু পড়তে হবে। অ্যামাইনো অ্যাসিডের কাজের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যে প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষ করে, অ্যামিনো অ্যাসিডের কাজ জীবদেহে গঠনের ভূমিকা রাখে। তারপরে হচ্ছে ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে, চুলকোরাকয়েড স্তরে বিদ্যমান ম্যালানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। যেগুলো বলতেছি সেগুলো পড়বা। প্রোটিন আর আমিষে আসো, গ্রিক শব্দ প্রোটিওস থেকে প্রোটিনের উৎপত্তি। প্রোটিওস শব্দের অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মানে প্রোটিন আমাদের দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে প্রোটিন শব্দটি প্রথম প্রয়োগ করে জি মোল্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে বিঘটিত বৃহদাকার যৌগিক যৌবন। আচ্ছা, ওটা রিডিং দিলে হয়ে যাবে। আচ্ছা, জীবদের সব অঙ্গে গাঠনিক বস্তু হিসেবে তোমার এই প্রোটিন অবস্থান করে। জীবদের শুষ্ক ওজনের 50% প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট। আর প্রোটিন কিন্তু সব প্রোটিন, আচ্ছা ওটা একটু পড়বো যে সব, ওটা তো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পড়তে হবে না। তারপরে আসো যে একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলা হয়। পেপটাইড বন্ড কী দ্বারা তৈরি হয় একটু বেসিক ক্লিয়ার করলেই হয়ে যাবে, আশা করি তোমরা পেরে যাবে। আর হচ্ছে পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটি শিকল হচ্ছে পেপটাইড। পলিপেপটাইড হচ্ছে 50টির অধিক অ্যামাইনো অ্যাসিড যদি থাকে তাহলে হচ্ছে পলিপেপটাইড বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে ফোল্ডেড অবস্থা হলে প্রোটিন কার্যকরী হয়। ফোল্ডেড অবস্থার মধ্যে কি কি আছে এখানটা মনে রাখবা, হচ্ছে তোমার এভাবে মনে রাখবা, আমি শিখাই দিচ্ছি। লাইক হিমো দিয়ে মনে রাখবা, ঠিক আছে। আর একটু উপরে লিখি আমি, লাইক হিমো দিয়ে মনে রাখবা। লাইক হিমো আমি যেভাবে লিখতেছি সেভাবেই লিখবা, তোমরা আবার মাতাব্বরি করে এক লাইনে লিখবা না, তাহলে কিন্তু মানে নেমোনিকটা হবে না। লাইক হিমো, এটা দিয়ে কি মনে রাখবা? আগে 1 দাও, 2 দাও, এখানে 3 দাও, এখানে 4 দাও, এবার হয়েছে, ঠিক আছে। এই 1 লা থেকে আসতেছে লাইসোজাইম, তার মানে কি একটা পলিপেপটাইড দিয়ে। ই থেকে আসতেছে তোমার ইন্টোগ্রিন, মানে 2টা পলিপেপটাইড। ক থেকে আসতেছে তোমার কোলাজেন, মানে 3টা পলিপেপটাইড। আর হিমো থেকে আসতেছে তোমার হিমোগ্লোবিন, মানে 4টা পলিপেপটাইড। মিলছে, এই দেখো 1 2 3 4 মিলা গেছে। এভাবেই লিখবা, সিরিয়াল বাই লিখবা, এভাবে মনে রাখবা, এমনিই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসো নেক্সট স্লাইডে আসো। আমি কিন্তু নেমোনিক বলে দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু আমার সাথেই মানে নেমোনিকগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবো, নাহলে কিন্তু আবার পরে ভুলে যাবা। আচ্ছা, প্রকরণের কথা কি বলছে? প্রকরণটা পড়তে হবে না। প্রোটিনের বৈশিষ্ট্য আসো, কলয়েড প্রকৃতি। প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, অধিকাংশই হচ্ছে কেলাসিত। আর হচ্ছে প্রোটিনে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড ক্ষার এনজাইমের সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 2 নাম্বারটা একটু পড়ো।
আর হচ্ছে বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে লঘু অ্যাসিড এবং ক্ষার ও মৃদু লবণের দ্রবণী কিন্তু অ্যালকোহলে অদ্রবণী, এটা কিন্তু আমরা আগেও পড়ে আসছি। আর অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত হয়, প্রোটিন জমাট বেঁধে যায়, এর আণবিক গঠন পরিবর্তিত হয়, সাধারণত তড়িৎধর্মী এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে। ওই হিমোগ্লোবিন বাফার পড়ছো না, আমরা ইয়েতে পড়ছি, রসায়নে পড়ে আসছি, তাই না? আচ্ছা, প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিডে ক্ষারীয় এবং অম্লীয় গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় এবং অম্লীয় উভয় গ্রুপ প্রবেশ করে, তাই বলে একে অ্যামফোটেরিক প্রোটিন বলা হয়। আচ্ছা, প্রোটিনের শ্রেণী বিভাগ কী বলছে? 3000 রকমের প্রোটিন পাওয়া যায়, মানবদেহে প্রায় 1 লক্ষ প্রোটিন আছে, 3000 ধরনের প্রোটিন পাওয়া যাইতেছে। আর মানুষের দেহে কয় ধরনের প্রোটিন আছে? 1 লক্ষ ধরনের। করে প্রোটিন থেকে প্রোটিনের বিশাল রাজ্য শ্রেণী। আচ্ছা, প্রোটিন 2 ধরনের, গাঠনিক প্রোটিন আর হচ্ছে তোমার কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন হচ্ছে যে গঠন করে, আর কার্যকরী প্রোটিন হচ্ছে তোমার বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে, এনজাইম, হরমোন, এগুলো, ভিটামিন। আর হচ্ছে তোমার যে কোলাজেনের উদাহরণ, স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ আর কন্ড্রোটিনের উদাহরণ, এটা রিডিং দিলেই আমি মনে করি যে তুমি পেরে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এই যে সেইন মানে যে অস্থি, ঠিক আছে, এখানে কিন্তু এটা বলা আছে। তন্তুময় আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগে আসো। তন্তুময় প্রোটিন আর গ্লোবুলার প্রোটিন। তন্তুময় প্রোটিনের মধ্যে কি আছে? ক্যারাটিন, কোলাজেন, ফাইবার, মানে হচ্ছে তন্তুময় যেগুলো কাঠনিক আর কি, যেগুলো সেগুলোই আর কি। আর গ্লোবুলার প্রোটিনের মধ্যে কি আছে? যেগুলো হচ্ছে গোলাকৃতির প্রোটিন, সেগুলো হচ্ছে তোমার গ্লোবুলার প্রোটিন, মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এগুলো আর কি, এগুলো একটু পড়ো। আর গঠন অনুসারে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই কঠিনও, ঠিক আছে, সহজ না, এটা খুবই কঠিন, ঠিক আছে, এই ইয়ারটা খুবই কঠিন। আচ্ছা, আমি বলে দিচ্ছি কীভাবে পড়তে হবে। ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে তোমার হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিনের মধ্যে আছে এগুলা। সরল প্রোটিন মনে রাখবো কীভাবে? সরল প্রোটিন মনে রাখবো হচ্ছে তোমার আলামিন। এই যে অ্যালবুমিনটা মনে রাখবো তোমার আলামিন দিয়ে। আচ্ছা, এখানে লিখি আলামিন গোলাপের পাপড়ি গুলো পাঠাবে সুন্দরী হিমুকে। আলামিন গোলাপের পাপড়িগুলো পাঠাবে সুন্দরী হিমুকে, ঠিক আছে। আচ্ছা, এই আলামিন থেকে আসতেছে তোমার অ্যালবুমিন, আর গোলাপ থেকে আসতেছে তোমার গ্লোবিউলিন, আর তোমার পাপড়ি থেকে আসতেছে তোমার প্রোলামিন, গুলো থেকে আসতেছে গ্লুটেলিন, আর আছে হচ্ছে তোমার পাঠাবে থেকে আসতেছে তোমার প্রোটামিন, আর সুন্দরী থেকে স্ক্লেরোটিন, আর হচ্ছে হিমুকে থেকে আসতেছে তোমার হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এগুলা দেখলেই হয়ে যাবে এখন। আর তোমার সরল প্রোটিন যেটা, সে সরল প্রোটিনের মধ্যেই আর কি এগুলো পড়লাম, এগুলো কিন্তু সরল প্রোটিন মনে রাখার নেমনিক কিন্তু লিখে দিলাম। আলামিন গোলাপের পাপড়িগুলো পাঠাবে সুন্দরী হিমুকে, ওকে। তারপরে আসো অ্যালবুমিনের মধ্যে কি আছে? অ্যালবুমিনের মধ্যে হচ্ছে ওভালোবুমিন, তারপরে হচ্ছে অ্যামাইলোজ, ওভালোবুমিন, তারপরে রক্তরসলসিকার সিরাম অ্যালবুমিন, দুধের ল্যাক্টালবুমিন, গম বীজের লিউকোসিন, সিম বীজে হচ্ছে লিগুমেলিন, মাংসপেশির মায়ো অ্যালবুমিন ইত্যাদি অ্যালবুমিন প্রোটিনের উদাহরণ, ঠিক আছে। তার মানে যে অ্যালবুমিনগুলো হচ্ছে তোমার মায়ো অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, এগুলো তো মনেই থাকবে। ওভালোবুমিন যেটা, এই যে বিউমিন, যে এখানে বিউমিন দিছে আর কিন্তু অ্যালবুমিন হবে, ঠিক আছে, বুমিন, সেজন্য ইংরেজিতে পড়াটা ভালো। এই ওভালোবুমিনেও দেখবা কি বুমিন আছে, তো বুমিন এটাও মনে থাকবে, কিন্তু ওই যে ল্যাকটাল বুমিনটাও মনে থাকবে। আর কিন্তু মনে থাকবে না কোনটা? গমের বীজে যে লিউকোসিন থাকে, সিমের বীজে যে লিগোমেলিন থাকে, এটা কিন্তু মনে থাকবে না। সো পড়তে হবে আসলে এই দুইটা, যেটা মনে থাকবে না, ঠিক আছে। সিলেক্টিভলি পড়তে হবে, ঠিক আছে, টেকনিক খাটাইতে হবে, ঠিক
ঠিক আছে, বেশি হার্ড ওয়ার্ক করা যাবে না, টেকনিক খাটাইতে হবে। আর গ্লোবিউলিন এই জাতীয় প্রোটিন প্রাণীতে প্রায় অদ্রবণীয় আছে, ঠিক আছে। অদ্রবণীয়গুলো মনে রাখার আমি টেকনিক শেখাই দিই। আচ্ছা, পানিতে দ্রবণীয় আছে কতগুলো? পানিতে দ্রবণীয় আছে তোমার 3টা, সেটা কি? অ্যালবুমিন, হিস্টোন আর প্রোটামিন। এগুলো মনে কীভাবে রাখবা, আমি এখানে তো লেখার জায়গা নেই। আচ্ছা, এখানে রাখো। অ্যালবুমিন পানিতে দ্রবণীয় না? হ্যাঁ, দ্রবণীয়। এখানে মনে রাখো যে আলামিন হিপ্রো, ঠিক আছে। আলামিন হিপ্রো মানে হচ্ছে আলামিন যে ব্যক্তি সে তো হি, তাই না? সে তো আর সি না, আর সে হচ্ছে প্রো, একবার প্রো লেভেলের কাজ করে, ঠিক আছে। এটাতে কীভাবে মনে রাখবা? এটা হচ্ছে দ্রবণীয় মনে রাখবা। আলামিন থেকে আসতেছে তোমার অ্যালবুমিন, হি থেকে আসতেছে তোমার হিস্টোন, আর প্রো থেকে আসতেছে তোমার প্রোটামিন। এই 3টা যে অ্যালবুমিন, হিস্টোন আর প্রোটামিন, এই 3টাই হচ্ছে দ্রবণীয়। আর বাকিগুলা কি? আর বাকিগুলা কিন্তু অদ্রবণীয়। তো এখান থেকে লিখে দিলাম। আর এখানে আসো, গ্লোবিউলিন কি বলছে? ডিমের হচ্ছে, আচ্ছা এখান থেকে আসো, ডিমের সাদা অংশে ওভালবুমিন থাকে, কিন্তু ডিমের কুসুমে কি থাকে? ওভোগ্লোবিউলিন, ঠিক আছে। ডিমের কুসুমে কিন্তু ওভোগ্লোবিউলিন থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর হচ্ছে রক্তরশ্মিরামের গ্লোবিউলিন, চোখের লেন্সে থাকে ক্রিস্টাল গ্লোবিউলিন, মাংসপেশিতে থাকে মায়াসিন গ্লোবিউলিন, ঠিক আছে। গ্লোবিউলিন থাকে মাংসপেশিতে, এটা তো বোঝাই যেতেছে। আর হচ্ছে মনে থাকবে না কোনটা? মটর বীজে লেগুলিন, তারপরে চীনাবাদামে এরাচিন, আলোতে টিউবিউলিন। এই 3টা মনে থাকবে না, তার মানে এই 3টেই বেশি করে পড়তে হবে। আর ওই যে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ, এইখান থেকে কিন্তু গুলানো যাবে না, একটা ডিমের সাদা অংশ আর একটা কিন্তু ডিমের কুসুম। আর হচ্ছে গ্লুটেলিন যেটা, এরা পানি এবং লবণীয় অদ্রবণীয়, আমরা তো বললামই 2 দ্রবণীয়, অ্যালবুমিন, হিস্টোন আর প্রোটিন। বাকিগুলা কি? বাকিগুলার মধ্যেও যে, আর বাকিগুলো হচ্ছে তোমার অদ্রবণীয়। কি গ্লুটেলিন কি তোমার আলামিন হিপ্রোর মধ্যে পড়ছে? আলামিন হিপ্রোর মধ্যে পড়ে নাই, তার মানে এটা পানিতে দ্রবণীয় নয়, অদ্রবণীয়। আচ্ছা, তাপে জমাট বাঁধে না। আচ্ছা, তাপের জমাট বাঁধে কোনগুলা? তাপে জমাট বাঁধে হচ্ছে অ্যালবুমিন আর গ্লোবিউলিন, এই প্রথম 2টা। অ্যালবুমিন আর গ্লোবিউলিন তাপে জমাট বাঁধে, আরগুলা তাপে জমাট বাঁধে না, ঠিক আছে। কীভাবে মনে রাখবা? এই যে অ্যালবুমিন কি? এ দেওয়া শুরু, আর গ্লোবিউলিন কি? তোমার জি দেওয়া শুরু, ঠিক আছে। এটা কি বাংলায় উচ্চারণ করলে কি হয়? আগ, আগ হয় না? আগ। হিন্দিতে আগ, বাংলায় মানে কি? হিন্দিতে আগ মানেই বাংলায় আগুন, ঠিক আছে। আর আগুন মানে কি? তাপ, তার মানে এগুলা তাপে জমাট বাঁধে, ঠিক আছে। আর তাপে জমাট বাঁধে না নেগেটিভ যেটা, আর সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই আগ বাঁধে যেগুলো আছে আর সবগুলা, ঠিক আছে। আর তার মানে গ্লুটেলিন, প্রোলামিন, তারপরে হিস্টোন, প্রোটামিন, প্রোটিন, এগুলো আর কি। আর প্রোলামিন, গ্লুটেলিন থেকে আসো, এখান থেকে কী পড়বা? গ্লোমের গ্লুটেলিন, আর তারপরে হচ্ছে চালের অরাইজেনিন, এখান থেকে এই 2টা পড়তে হবে। কিছু করার নেই, এটা একটু মুখস্থ করতে হবে, মুখস্থ টাইপের, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তুমি যদি নেমোনিক বানায়, তুমি যদি নিজে নেমোনিক বানায় মনে রাখতে পারো তাহলেই মনে থাকবে। আমি এটা নেমোনিক আমি যদি নেমোনিক বানাইতাম তাহলে মনে থাকতোই না। এটা মানে করার কিছুই নেই। তুমি যদি সকালে উঠে একটু পড়লা, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু পড়লা, এই 2 পৃষ্ঠা, তাহলে তোমার এটা বেশি মনে থাকবে। আমার কথা যদি শুনো, তাহলে তুমি সকালে উঠে একবার পড়লা এই মানে এই পৃষ্ঠাটা, এই 2 পৃষ্ঠাটা, আরেক নেক্সট স্লাইডটাও আছে খুবই ইম্পর্টেন্ট, এই 2 পৃষ্ঠা পড়লা, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়লা, তাহলেই হয়ে যাবে, দেখো ইনশাল্লাহ। আর এখানে আসো যে ভুট্টার জেইনে থাকে, তারপর গম, রাই, ক্লিয়ারিন, জব, বার্লির হরডিন, প্রোলামিন, প্রোটিনের উদাহরণ, এই 3টা ইম্পর্টেন্ট। এই 3টা 2টা করে আছে, অনেকগুলাই আছে, কিন্তু কিছু করার নেই। আর প্রোটামিন তাপে জমাট বাঁধে না, তাপে জমাট বাঁধে কারা? এটা তো বলেই দিলাম, আগ, অ্যালবুমিন আর গ্লোবিউলিন, ঠিক আছে। তাহলে নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আসো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর যে আলামিন হিপ্রো, তার মানে কি? হি আছে, হিস্টোন আছে, তার মানে এটা দ্রবণীয়। আর হচ্ছে তাপে জমাট বাঁধে না, মানে কেন জমাট বাঁধে না? কারণ আগের অংশ না। আর এদেরকে নিউক্লিওহিস্টোনের নাম বলা যায়, এটা দরকার নেই। প্রোটামিন কি বলছে? স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটিন থাকে, সালমিন নামক প্রোটামিন থাকে, আর এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটা পড়লে, এই 2টা পড়লেই হয়ে যাবে। আর তারপরে আসো স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনে কী? যে ক্যারাটিন, কোলাজেন,
তার মানে কি পড়া খালি আগেরটাতেই ছিল, এটাতে আর কোনো পড়া নেই। এখন আসে যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, কিন্তু পড়তে হবে, কিন্তু আমি যেগুলো দেখাই দেবো সেগুলো পড়তেই হবে অবশ্যই। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন যেটা নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন হচ্ছে তোমার ওই যে সরল প্রোটিন, নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় তাহলে নিউক্লিওপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন বা মিকোপ্রোটিন হচ্ছে প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট যুক্ত হলে তাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা মিকোপ্রোটিন বলা হয়। গ্লাইকোপ্রোটিন বা প্রোটিন বলা হয়। সেল মেমব্রেন গ্লাইকোপ্রোটিন বা মিকোপ্রোটিন পাওয়া যায়। লিপোপ্রোটিন এটি লিপিড ও সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জৈব রাসায়নিক পদার্থ। লিপোপ্রোটিন কি? এটি লিপিড এবং সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জৈব রাসায়নিক পদার্থ। এর লিপিড অংশ গঠিত হয় কোলেস্টেরল এবং ফসফোলিপিড দিয়ে। লিপিড সরল প্রোটিন অণুর সাথে সংযুক্ত থাকে, বিভিন্ন মেমব্রেনের কাঠনিক উপাদান হিসেবে এরা বিরাজ করে। মানুষের রক্তের প্লাজমা প্রোটিনও লিপোপ্রোটিন জাতীয়। লিপোপ্রোটিন পানিতে দ্রবণীয়। আচ্ছা ঠিক আছে, রিডিং দিলেই হবে। আর প্লাজমা প্রোটিন যে লিপোপ্রোটিন জাতীয় পদার্থ, এটা একটু পড়তে হবে। আর ক্রোমোপ্রোটিনের কথা কি বলছে? ক্রোমোপ্রোটিন, ক্রোমা মানে কি রঞ্জক পদার্থ, আর তার মানে কি হিমোগ্লোবিন এক ধরনের ক্রোমোপ্রোটিন। মেটালোপ্রোটিন কি? যে মেটাল থাকবে, ধাতু থাকবে। ফসফোপ্রোটিন কি? এই যে প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড যদি যুক্ত থাকে তাহলে সেটা ফসফোপ্রোটিন। এটা একটু পড়তে হবে। দুধের কেসিনোজেন আর ডিমের ভাইটালিন, ঠিক আছে। মানে মেইন আমিষ জাতীয় পদার্থগুলোর মধ্যে ফসফেট থাকে, যেটা আমাদের হাড় গঠনে সাহায্য করে, সেটাই আর কি। দুধ আর ডিম কিন্তু হাড় যে ক্ষয় রোগীদের আমরা খেতে বলি। আর ফ্ল্যাভোপ্রোটিন যেটা, এটা হচ্ছে ফ্ল্যাভিন যৌগ, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডায়ামিনে যুক্ত। আচ্ছা এটা পড়তে হবে না। লৌহ প্রোপাইরিন প্রোটিন যেটা, এটাও পড়তে হবে না। উদ্ভূত বা উৎপাদনভূত প্রোটিন, এটা হচ্ছে তোমার এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। তাপের প্রভাবে এনজাইম বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া অথবা কৃত্রিম উপায়ে প্রোটিন অণু থেকে তৈরি হয়। উদাহরণ হচ্ছে পেপটাইড, প্রোটিওজ, পেপটোন এবং ফাইব্রিন। যেমন মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস সৃষ্টি হয়। এটা একটু রিডিং দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। নেক্সট স্লাইডে আসো। আচ্ছা প্রথম শ্রেণীর প্রোটিন তো আমরা জানি, মানে যেগুলো আমরা বেশি বেশি খেতে চাই, তাই না? যেগুলো আমরা বেশি বেশি খেতে চাই সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, আর যেগুলো খেতে চাই না সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেমন মাছ মাংস আমরা খেতে চাই, প্রথম শ্রেণীর প্রোটিন। আর হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো, ডাল কি আমরা খেতে চাই? ডাল খেতে চাই না। তারপরে সিমের বিচি আমরা খেতে চাই না, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আরেকটা নাম হচ্ছে অসম্পূর্ণ প্রোটিন। আচ্ছা যাই হোক, প্রোটিনের কাজের মধ্যে আমি দাগাই দিতেছি। যেমন জীবদেহের প্রয়োজনে হরমোন উৎপাদন করে, তারপরে হচ্ছে অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তারপরে প্রোটিন বিষাক্ত হয় অনেক জীবকে। আচ্ছা সাপের বিষের প্রোটিন হচ্ছে মারা যায় অনেকে। তারপরে কিছু উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে যা থেকে হচ্ছে আক্রমণ থেকে রক্ষা করে। আর হিমোগ্লোবিনটা পড়তে হবে। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। কী করে? অক্সিজেন সঞ্চালন করে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। অ্যান্টিবডি কি? এক ধরনের গামা গ্লোবিলিন কি? এক ধরনের প্রোটিন, মনে আছে? এটা কিন্তু ডিফেন্সিভ চ্যাপ্টার, মানে ওই যে প্রতিরক্ষার চ্যাপ্টার, ইমিউনিটির চ্যাপ্টারটা কিন্তু পড়ে আসতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। আর পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রোডোপসিন। ইন্টারফেরন একটি হচ্ছে কোষীয় প্রোটিন, ঠিক আছে। ইন্টারফেরন এক ধরনের কোষীয় প্রোটিন। আর 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো যেগুলো দাগাই দিয়েছি সেগুলো পড়ার চেষ্টা করবা। আর জীবদেহের প্রোটিনের ভূমিকা, এখান থেকে আসো। জীবদেহের প্রোটিনের ভূমিকা, এনজাইমের ভূমিকা, এখান থেকে রিডিং পড়বা। আর কি এখান থেকে আগেই সব কিছু পড়ে আসছি, রিডিং পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। আর হচ্ছে তোমার এই যে সম্প্রতি ঘুমানয়নকারী কী ফ্যাক্টর, এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। আর 7 নাম্বারটা পড়বা, 11 নাম্বারটা পড়বা, আরগুলো এমনি পারবা। হ্যাঁ, আর 10 নাম্বারটা ওই যে মস্তিষ্কে তোমার অ্যান্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত, এটা কিন্তু আমরা জানি, কিন্তু যারা জানো না তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার এই কোলাজেন নামক প্রোটিন টেন্ডারের মূল উপাদান, এটা আমরা সবাই জানি, আর কিছু পড়তে হবে না। খাদ্য তালিকায় প্রোটিন কি পড়বা? খাদ্য তালিকার প্রোটিন পড়ার দরকার নাই। নেক্সট স্লাইডে আসো। আর এখান থেকে আসো প্রোটিনের দৈনিক চাহিদা হচ্ছে, আচ্ছা এখান থেকে আগে আসো। উন্নত দেশগুলোতে ক্যালোরির 40%, আর উন্নয়নশীল দেশে ক্যালোরির 23% আছে প্রাণীজ খাদ্য থাকে, ঠিক আছে। সেজন্য হচ্ছে উন্নয়নশীল দেশ আমাদের থেকে শক্তিশালী বেশি, কারণ হচ্ছে ওদের দেশে গরু মুরগির অভাব নেই।
গরু মুরগির আসলে অভাব নাই নাকি ওদের টাকা পয়সার অভাব নাই আমি ঠিক জানি না, কিন্তু আর কি নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, তোমার এখানে যদি তুমি দেখো এখানে কিন্তু অনেক গরু চাষ করা হয়, সো ওদের প্রোটিনের কোনো ঘাটতি নেই। আবার জাপান বা মানে সমুদ্র তীরবর্তী যে মানে দেশগুলো, সেখানে দেখবা কি সি ফুডের কোনো অভাব নাই, সো ওরা প্রোটিনের দিক থেকে আমাদের থেকে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ আগায় আছে। দেখো 23% আর কোথায় 40%, প্রায় দ্বিগুণ। আর এখানে কি বলছে, ওই যে গবাদি পশু মাংসের কি বলছে, সারা বিশ্বে উৎপাদিত গবাদি পশু মাংসের 1/4 বোধ করে হচ্ছে উত্তর আমেরিকা। কত কত মাংস খায় দেখছো, সেজন্য ওরা হচ্ছে অনেক শক্তিশালী এবং অনেক মোটা মোটা তাজা। আচ্ছা, প্রোটিনের দৈনিক চাহিদা কী বলছে, 5 বছর বয়স শিশুর এটুক পড়বা, আর এটা সবগুলা পড়বা না, এই যে 5 বছর বয়সী শিশুরটা পড়বা 10 গ্রাম, আর হচ্ছে তোমার গর্ভবতী মা কিংবা প্রসূতি মহিলা, যেটা গর্ভবতী মা কিংবা প্রসূতি মহিলার 71 গ্রাম এটুকু পড়লেই হয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই। আর লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ শুরু হচ্ছে সাধারণত তাপমাত্রার কতিপয় লিপিড শক্ত থাকে, 20°C তাপমাত্রার কতিপয় লিপিড তরল থাকে। আচ্ছা, যেগুলো শক্ত থাকে সেগুলোকে চর্বি, আর তরল লিপিডকে তেল বলা হয়। আচ্ছা, এটুকু তো আমরা সবাই জানি, তাই না? আর লিপিডের বৈশিষ্ট্যর কথা বলছে, লিপিডের বৈশিষ্ট্যের মধ্যে লিপিড বর্ণহীন, তোমার গন্ধহীন, স্বাদহীন। তেল কি স্বাদ লাগে খাইতে? তেল কিন্তু স্বাদ লাগে না, ঠিক আছে। এরা হচ্ছে তোমার এগুলা মানে পেট্রোলিয়াম কোন দ্রবণে তোমার দ্রবণীয়, আর তোমার ফ্যাটি অ্যাসিডে অ্যাস্টার হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে তোমার 6 নাম্বারটা কি বলছে, হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অণুতে পরিণত হয়। তারপরে হচ্ছে লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। তারপরে হচ্ছে এই যে 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, যেমন লিপিডের সাথে সুদান 3 যোগ করলে লাল বর্ণ ধারণ করে, এই যে ইয়ের মতো গ্লাইকোজেনের মতো, যেরকম ওইরকম যে লালচে বেগুনি বর্ণ ধারণ করছিল যেরকম, ঠিক সেরকম সাধারণ উষ্ণতায় কিছু লিপিড। আচ্ছা, তো ওটা তো আমরা পড়ে আসলাম। লিপিডের গঠন কি বলছে, সাধারণভাবে লিপিড এবং মোম জাতীয় লিপিডে গ্লিসারলের পরিবর্তে অ্যালকোহল আর কোলেস্টেরল থাকে, এটা একটু রিডিং দিও। আর লিপিডের কাজের কথা কি বলছে, এখান থেকে লিপিডের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আর কি, সে নেক্সট স্লাইড থেকে শুরু হয়েছে আর কি, এখানে তো অত কিছু ইম্পর্টেন্ট নাই, এটাও রিডিং দিবার। লিপিডের কাজ যেটা, মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণ স্তর সৃষ্টি করে অতিরিক্ত প্রশোধন রোধ করে, কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে, আর সারা সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, এখান থেকে এটুকুই। লিপিডের ক্লাসিফিকেশনটা অবশ্যই পড়বা ওখান থেকে, আমি কিন্তু আর পড়ালাম না, কারণ এখান থেকে আরও অনেক কিছু পড়তে হবে। আচ্ছা, এখানে কি বলছে, নিচে বিভিন্ন ধরনের লিপিডের বর্ণনা দেওয়া হলো। রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে লিপিড প্রধানত 3 প্রকার, কী কী, যেমন সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড। উৎপাদিত লিপিডের মধ্যে কী কী আছে, স্টেরয়েড, টার্পিন, স্ট্রাপার, এগুলো হচ্ছে তোমার উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আণবিক গঠন অনুযায়ী লিপিড প্রধানত 5 প্রকার, নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনয়েডস, মোম, এগুলো আর কি তোমার আণবিক গঠন অনুযায়ী যে 5 প্রকার। আচ্ছা, সরল লিপিডের ক্ষেত্রে আসো 2 প্রকার, সেটা হচ্ছে স্নেহদ্রব্য, চর্বি এবং তেল, আর মোম। স্নেহদ্রব্য, চর্বি এবং তেল, ঠিক আছে। স্নেহদ্রব্যকে নিউট্রাল লিপিড বলা হয়। এই স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড হচ্ছে তোমার 2 রকমের, চর্বি এবং তেল। চর্বি হচ্ছে কি, ওই 20 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে তোমার মানে কঠিন অবস্থায়, বড্ড কঠিন অবস্থায় বিরাজ করে, যেমন উদ্ভিদের চর্বি এবং পাম অয়েল যেটা, ঠিক আছে। পাম অয়েল যদি তুমি কিনে থাকো, ওই যে দেখবা কি ফ্রিজে রাখলেই তোমার সেটা কি মানে হয়ে যায়, নর্মাল ফ্রিজে তোমার নর্মাল টেম্পারেচারে রাখলেই সেটা কিন্তু শক্ত হয়ে যায়। আর তোমার যে সয়াবিন তেল যেটা আছে, যে সাধারণ ভোজ্য তেল যেটা, সেটা কিন্তু তোমার সাধারণ রুম টেম্পারেচারে রাখলে কিন্তু জমে যাবে না। তো তোর চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য রিডিং দিলেই হবে। গলনাঙ্ক অনেক বেশি, মানে 70 ডিগ্রির কাছাকাছি, গলনাঙ্ক অনেক কম 5°C কাছাকাছি, এজন্যই 20°C তাপমাত্রায় তারা তরল হিসেবে বিরাজ করে। আর ট্রাইগ্লিসারাইড, 1 অণু গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তোমার তৈরি হয় 1 অণু ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, ডিহাইড্রেশন প্রক্রিয়ায় তোমার ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। গ্লিসারল হলো একটি ক্ষুদ্র অণু, যেখানে আছে অ্যালকোহল। আছে এদিকে কী পড়তে বলবো আর কি, এখান থেকে একটু রিডিং পড়ে নিও, ঠিক আছে। এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট নেই, মাথা খারাপ করার দরকার নেই। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো।
এখান থেকে তোমার ইম্পর্টেন্ট আছে, অনেক কিছু ইম্পর্টেন্ট আছে এখান থেকে। যেমন মানুষ ফ্যাটি অ্যাসিডে আচ্ছা এখান থেকে পড়তে হবে যে লিনোলিক আর লিনোলেনিক অ্যাসিডদ্বয়কে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। কারণ কি, এগুলো আমরা নিজেদের শরীরে এই ফ্যাটি অ্যাসিডগুলো তৈরি করতে পারি না, আমাদের খাদ্যের মাধ্যমে এগুলো বডিতে নিতে হয়। আর ফ্যাটি অ্যাসিডের শেষ CH3 এর পর 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকলে তা হলো ওমেগা 3। আচ্ছা, ওমেগা 3 আর ওমেগা 6 যে ফ্যাটি অ্যাসিড যেগুলো তোমরা হয়তো নাম শুনে থাকবা, ঠিক আছে, এগুলো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এগুলো আমাদের শরীরে গ্রহণ করতে হয়, ব্রেন ও চোখের গঠনে অধিক প্রয়োজন, ঠিক আছে। আর সিস ফ্যাটি অ্যাসিড যেরকম অলিভ অয়েল দেহের জন্য উপকারী, ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী, এটা কিন্তু পড়তে হবে। সিস ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের জন্য উপকারী আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের জন্য অপকারী। আর মোমের ক্ষেত্রে কথা কি বলছে, মোমের ক্ষেত্রে যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ফ্যাটি অ্যাসিডের পরিসর হচ্ছে C14 থেকে C36, আর অ্যালকোহলের পরিসর ওটা দরকার নেই। মোমের কাজ কী বলছে, মোমের কাজটা পড়তে হবে। যেমন উদ্ভিদের কোষ প্রাচীরের কিউটিন এবং সুবিরিন মোম জাতীয় পদার্থ, উদ্ভিদের কোষ প্রাচীরের কিউটিন এবং সুবিরিন মোম জাতীয় পদার্থ। যৌগিক লিপিডের কথা কি বলছে, যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব এবং অজৈব পদার্থের সংমিশ্রণ তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলা হয়। একটি স্নেহ এবং অস্নেহ জাতীয় পদার্থের যৌগিক লিপিড, ঠিক আছে। 4 প্রকার যৌগিক লিপিডের মধ্যে আছে ফসফোলিপিড, তারপর আছে গ্লাইকোলিপিড, তারপর আছে সালফোলিপিড আর লিপোপ্রোটিন, ঠিক আছে। ফসফোলিপিডের মধ্যে কি বলছে, ফসফোলিপিডের কাজটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আর এই যে ফসফোলিপিডের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, লিস্থিন, স্যাফালিন আর প্লাজমোলোজেন। কয়েকটি ফসফোলিপিডের নাম যেহেতু 3টা আছে এখান থেকে, নিচের কোনটি ফসফোলিপিড নয় এভাবে আসতে পারে। আর কাজের মধ্যে আসো যে কোরচিলির কাঠামোগত উপাদান হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, তারপরে হচ্ছে কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, কোষের বিদ্যুৎ এবং পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ তেল হচ্ছে তোমার ফসফোলিপিড সমৃদ্ধ। তো এই স্লাইড থেকে আমাদের কি বলছে, এই সালফোলিপিডের কথা বলছে। সালফোলিপিড কি বলবো, ক্লোরোপ্লাস্টে এর উপস্থিতি তোমার সীমাবদ্ধ থাকে। আর হচ্ছে তোমার এই কাজ থেকে গ্লাইকোলিপিডের এই কাজটা পড়বা। আর লিপোপ্রোটিনের কি বলছে, লিপোপ্রোটিন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের আবরণীতে তোমার লিপোপ্রোটিন থাকে, এই কথাটা পড়ো। আর কাজের কথা কি বলছে, কোষ সংজ্ঞানুর গাঠনিক উপাদান হিসেবে বিদ্যমান করে। লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। কাজটা পড়ে ফেলবা, রিং দিবা। লিপিড প্রোফাইলের কথা কি বলছে, লিপিড প্রোফাইলের কথা যেমন ধরো যে এভাবে পড়বা, এখানে যে 240, 100, 150 এভাবে দিছে না, এটা এভাবে পড়বা। দেখো টিসি পড়বা, আচ্ছা এই গোলটা কেটে দিই, টিসি পড়বা, তারপরে টিজি পড়বা, তারপরে এলডিএল পড়বা, তারপরে হচ্ছে এইচডিএল পড়বা। এভাবে পড়লে পড়া মনে থাকবে। কীভাবে মনে থাকবে, এখান থেকে কী আসে, এখান থেকে আসে হচ্ছে তোমার টিসি, যেটা তোমার টোটাল কোলেস্টেরল কিন্তু কম থাকতে হয়, তো সেটা আচ্ছা এখান থেকে আগে 2 নাম্বারগুলো লিখে নেয়। এখান থেকে 50 করে কমবে, 250 কত কম, 150, 150 থেকে 50 কমে গেলে কত থাকে, 100 থাকে। 100 থেকে 50 কমে গেলে কত থাকে, 50 থেকে, এখানে আমরা 50 বলবো না, এটা একটু এক্সেপশন, আমরা এটা 40 বলবো। এখন আসো কোলেস্টেরল কি আমাদের কম থাকতে হবে না, তাহলে 200 কম। ট্রাইগ্লিসারাইড আমাদের কম থাকতে হবে, তাহলে 200 কম। এলডিএল কিন্তু আমাদের কম থাকতে হবে, এটাও কম। তাহলে এইচডিএল যেটা আমাদের ভালো লিপোপ্রোটিন যেটা, সেটা কিন্তু আমাদের বেশি থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে এখানে কি বলছে, এখানে কিন্তু ওই কথাগুলোই বলছে, তো ওই কথাগুলোই আসে। লিপিড প্রোফাইল কিন্তু ইম্পর্টেন্ট আছে। উদ্ভিদ বা উৎপাদিত লিপিড, আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ, এটা একটু পড়ে রাখো। স্টেরয়েড হচ্ছে 4টি ভিন্নতর কার্বন রিংয়ের শীট দ্বারা এবং তাতে কার্বনের পার্শ্বশিখল গঠিত লিপিড হলো স্টেরয়েড, একটু প্রথম লাইনটা পড়বা। আর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে তোমার স্টেরল বিদ্যমান, স্টেরয়েডের পরিবর্তে, ঠিক আছে। আর হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় তোমার ডিজিটালিন ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট। আমাদের চিকিৎসা রিলেটেড যেটা আছে ওষুধ চিকিৎসা, সেটাই বেশি ইম্পর্টেন্ট। নিউরোস্পোরা ইস্টে আর্গোস্টেরল পাওয়া যায়, এটা কিন্তু আমরা পড়ে আসছি, ঠিক আছে। ইস্ট ছত্রাকে দেখো, মনে করে দেখো,
আমরা কিন্তু আর্গস্ট্রল পরে আসছি। আর আলু চিপড়ি আলুতে তোমার সর্বোচ্চ পরিমাণে কোলেস্ট্রল পাওয়া যায়, সেই জন্য যে আলু খাইতে না করে। ঠিক আছে, তোমাদের তো আলু ফেভারিট না? আচ্ছা, কোলেস্টেরলের কথা কী বলছে? কোলেস্টেরল হলো সকল প্রান্তিক চর্বিতে বিদ্যমান এক ধরনের একটি সাধারণ স্টেরল, যা প্লাজমা মেমব্রেনের অতি প্রয়োজনীয় উপাদান। পিত্তের প্রধান উপাদান। পিত্তের প্রধান উপাদান কি? পিত্তের প্রধান উপাদান হচ্ছে কোলেস্টেরল। আর ভিটামিন ডি এর পূর্বসূচক। আমি যেগুলো দাগাইতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে হবে। আর কোলেস্টেরল দুই প্রকার, যেমন রক্তে স্বাভাবিক মাত্রা কত কোলেস্টেরলের, এটা পড়তে হবে। আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আর এলডিএল, ওটা যেটা কি বললামই তো, এলডিএল এর মাত্রা কম থাকা ভালো, এইচডিএল এর মাত্রা বেশি থাকা ভালো। আর হচ্ছে তোমার কাজের কথা কি বলছে? কাজের কথা একটু, স্টেরয়েড হরমোন প্রাণীর যৌন বিকাশ তোমার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, স্টেরয়েড হরমোন যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে, সেজন্য হচ্ছে তোমার অনেকের হচ্ছে যৌন বিকাশের ক্ষেত্রে এই তোমার স্টেরয়েড হরমোনটা তোমার প্রয়োগ করা হয় তাদের ক্ষেত্রে আর কি। টারপিনস কী বলছে? 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রেনের যৌগকে টারপিন বলে। প্রথমটা বললেই হবে। এই পুদিনা, তুলসী ইত্যাদি উদ্যায়ী তেল হিসাবে তোমার টারপিনস পাওয়া যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। যেগুলো দাগাইতেছি সেগুলো কিন্তু পড়তেই হবে, যেগুলো সেগুলো পড়তে হবে। রাবারে কী বলছে? আইসোপ্রিন কতগুলো থাকে? 3000 থেকে 6000 থাকে। আর হেভিয়া ব্রাসিলিসেন্স থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। ঠিক আছে, আর ফিকাস এলাস্টিকা ইত্যাদির কষ থেকেও পরিমাণ রাবার পাওয়া যায়। কিন্তু এই যে হেভা ব্রাসিলিসেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখাইছি। আর বিশ্বের 80% শিল্পের সাথে রাবার শিল্প জড়িত। আর এখান থেকে কিছু না। আর ক্যারোটিনস কী বলছে? ক্যারোটিনস থেকে হচ্ছে তোমার এছাড়া বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে ফটোট্রিপোজেন ঘটায়। ঠিক আছে, আর বিটা ক্যারোটিন ভেঙে 2 অণু ভিটামিন এ তৈরি করে, যাকে রডোপসিন তৈরি হয়। ঠিক আছে, বিটা ক্যারোটিন ভেঙে রডোপসিন তৈরি হচ্ছে। আর স্টেরয়েডস কী বলছে? টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, যা হলো স্টেরয়েড, যা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীতে যৌন বিকাশ, যে আমরা একটু আগে পড়ে আসলাম, তাই না? কোলেস্টেরল হচ্ছে তোমার লিভারে তৈরি হয়। আবারও বলতেছি, কোলেস্টেরল লিভারে তৈরি হয়। এটা কিন্তু আমরা পরিপাকের চ্যাপ্টারে পড়ে আসছি, যারা দেখো নি তারা দেখে আসো। আর ভিটামিন সমূহ কী বলছে? ভিটামিন এ থেকে যে ভিটামিন সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার দাও। আর হচ্ছে ভিটামিন সমূহ, এই যে ভিটামিন এর অভাবে কি হয়? ত্বক শুষ্ক হয়, রাতকানা হয়। ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে, এর অভাবে হাড়জনিত সমস্যা হয়। ভিটামিন ই কী বলছে? জারণ বিজারণ বিক্রিয়া ক্ষতিকর কোষ থেকে রক্ষা করে। আর ভিটামিন কে কী বলছে? সবুজ শাকসবজিতে পাওয়া যায়, আর অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি হয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, আমরা কিন্তু জানি। আর জীবদেহে লিপিডের ভূমিকা একটু রিডিং দিবা। আর প্রধান লিপিডের প্রকার, গঠন, কাজ একটু রিডিং দিলেই হবে। এনজাইম এবং উৎসেচক থেকে আসো। এনজাইম এবং উৎসেচক থেকে কী পড়বা? এখান থেকে তোমার এটা হচ্ছে তোমার এনজাইম, যেটা প্রোটিন জাতীয় পদার্থ, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। আর বিজ্ঞানী কুন কী বলছে? এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করছে ইস্ট কোষে জাইমেজ আবিষ্কৃত হয় এত সালে। ইউরিডিস নামে এনজাইমটি কোষ হতে পৃথক করেন। আচ্ছা, সামনার এটা প্রথম কোষ হতে পৃথক করেন, এটা একটু পড়ো। আর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, আর যেগুলো দাগাইছি সেগুলো পড়বা। আমি অনেক আগায় যাইতেছি, কারণ এই চ্যাপ্টারটা নইলে তোমাদের মাথা গরম হয়ে যাবে, পরে আমাকে দোষ দিবা যে আমি পড়াইতে পারি নাই। আচ্ছা, দেখো, এনজাইমের ভৌত বৈশিষ্ট্য বা এনজাইমের ধর্ম। এনজাইমের ভৌত বৈশিষ্ট্যের ধর্ম থেকে কী পড়বা আমি দেখাই দিতেছি। এখান থেকে 1 নাম্বার পড়বা, তারপরে হচ্ছে 2 নাম্বার পড়বা, 3 নাম্বার পড়বা, 4 নাম্বার পড়বা। আর তারপরে হচ্ছে তোমার সাম্যাবস্থার পরিবর্তন করে না, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, সাম্যাবস্থার পরিবর্তন করে না, এটা একটু পড়বা রিডিং। 7 নাম্বার কী বলছে? এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, এটা কিন্তু পড়তে হবে। তারপরে হচ্ছে প্রায় সব এনজাইম পানিতে দ্রবণীয়, এই 9 নাম্বারটাও পড়বা। আর হচ্ছে প্রথম আলোর প্রভাবে এনজাইমের কার্য, আচ্ছা, প্রখর আলোর প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এনজাইমের বৈশিষ্ট্য তার মানে কি? মোটামুটি ইম্পর্টেন্ট আছে, সবগুলাই যেহেতু দাগাইছি। তারপরে আসো অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড ইত্যাদি দ্বারা এনজাইম তোমার অধক্ষিপ্ত হয়। কী কী দ্বারা এনজাইম অধক্ষিপ্ত হয়, এটা একটু পড়বা। উচ্চ তাপে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কত তাপ? 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো বিক্রিয়ার ধরন অনুযায়ী, এগুলো রিডিং দিলেই হয়ে যাবে, কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু এটা বোঝার দরকার আছে।
আচ্ছা, তারপরে আসো সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে এখান থেকে রিডিং দিলেই হবে। আর প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, এটা ইম্পর্টেন্ট আছে। যেমন প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, এই প্রোটিন অংশকে বলা হয় কনজুগেট প্রোটিন, আর কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোপ্রোটিন, আর নন প্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এখান থেকে কোনটাকে কী বলা হয় সংজ্ঞাটা পড়বা। আর প্রস্থেটিক গ্রুপ কোনো ধাতুর মেটাল হলে তাকে কোফ্যাক্টর বলা হয়। পূর্বে এদেরকে অ্যাক্টিভেটর বলা হতো। কোফ্যাক্টর কী কী আছে? আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। তারপরে আসো এনজাইম, এখান থেকে পড়তে হবে না, দরকার নেই। এনজাইমের কাজের কৌশল, সক্রিয় বা অ্যাক্টিভ সাইট থাকে। আচ্ছা, তালাচাবির মতো সুনির্দিষ্ট, এটা কিন্তু আমরা পড়েছি। তালাচাবির মতবাদ কোথায় পড়ছি? আমরা কিন্তু অ্যান্টিবডিতে পড়ছিলাম, মনে করে দেখো, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছিলাম। এখান থেকে কিছু দরকার নেই। ইনহিবিটরটা একটু পড়ো, আর কিছু পড়ার দরকার নাই। আর এই যে তোমার অ্যালোস্টোরিক এনজাইম কী আর ইফেক্টর কী, এটা একটু পড়তে পারো। আর এনজাইমের শ্রেণীবিন্যাসের সরল এনজাইম যোগে এই যে অক্সিডোরিডাক্টেস, এখান থেকে আসি। এই যে অথলিলটা পড়তে হবে, আমরা এখনও পড়তেছি। এই যে টি, তারপরে এইচ, তারপরে লিল আছে, দুইটা আছে। কীভাবে মনে রাখবা? OTHLIL, এভাবে মনে রাখবা। অক্সিডোরিডাক্টেস, তারপরে হচ্ছে ট্রান্সফারেজ, হাইড্রোলেস, তারপরে লাইগেস, লাইজ তো বললামই। তারপরে হচ্ছে তোমার আইসোমারেস, আর হচ্ছে লাইগেস। একটা হচ্ছে লাইয়েস, একটা হচ্ছে আইসোমারেস, আর একটা হচ্ছে লাইগেস। ঠিক আছে, এই অথলিল দিয়ে মনে রাখবা। আর যেগুলার একটু তোমার মানে উদাহরণ দিছে না, যেমন ঠিক আছে, যেমন যেগুলো দিছে সেগুলো পড়বা। যেমনের প্রথমটা পড়বা। ঠিক আছে, সবগুলো এই যেমনের প্রথমটা পড়বা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমনের প্রথমটা পড়লেই হয়ে যাবে। তারপরে আসো এখান থেকে তোমার ফসফোরাইলেজ যে এনজাইমের কথা বলছে, ফসফোরাইলেজ এনজাইমের উদাহরণ হেক্সোকাইনেজ, এটা একটু পড়ো। তারপরে হচ্ছে আইবি অনুসারে এনজাইম প্রথম 6 প্রকার, যেগুলো পড়লাম আর কি। আর এগুলো আইবির অনুসারে প্রকারের মধ্যে পড়ে না। এনজাইমের কার্যকরের প্রভাবক সমূহ, তাপমাত্রা, এই যে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, এটা খুবই ইম্পর্টেন্ট। একে পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার বলা হয়। অপটিমাম টেম্পারেচার কিন্তু আমরা এখনও পড়তেছি। অপটিমাম পিএইচ আছে একটা, অপটিমাম পিএইচ দেখো তো, এটা কীভাবে মনে রাখো? যে এটা মনে রাখবো তোমরা, এটা দেখো কিন্তু অপটিমাম পিএইচ কিন্তু বাড়ছে, সেটা এভাবে মনে রাখবা। পেপসিন থেকে পি আসতেছে, ইনভার্সিটি থেকে আই আসতেছে, তারপরে সেলোবাস থেকে এস আসতেছে, ইউএস থেকে ইউ আসতেছে, ট্রিপসিন থেকে টি আসতেছে। পিশুট দেওয়া মনে রাখবা। ঠিক আছে, পিশুট দেওয়া মনে রাখবা, যে পেপসিন, ইনভার্টিস, সেলোবায়োস, ইউরেস আর ট্রিপসিন কীভাবে 2, 4.5, 5, 7, 8, ঠিক আছে, এভাবে এক করে বাড়ছে। মাঝখানেটা তোমার হচ্ছে এটা 2 করে বাড়ছে, এটা 1, তারপর এটা 2, তারপর এটা 1। তাহলে আমি যদি বলি প্রথমটা 2, তারপর এটা 2 করে বাড়ছে, তার মানে হচ্ছে 2 দিয়ে তুমি 4 করতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু 4.5 হয়েছে আর কি, এটা একটু এক্সেপশন। তারপরে 4-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হবে 5, 5-এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে হচ্ছে 7, 7-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হবে 8। এভাবে মনে রাখবা। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম। ঠিক আছে, আর ধাতু থেকে এখানে কী ধাতু আছে, কার্যক্ষমতা বাড়িয়ে দেয় আর কোনটা কমিয়ে দেয়, এটা মুখস্থ করবা। ঠিক আছে, মুখস্থ করবা। তারপরে আসো আর হচ্ছে এখান থেকে এটুকুই। আর তোমার প্রতিরোধ, এই যে তোমার দেখো স্টার্চ তোমার হাইড্রোলাইসিসের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হলে এনজাইমের প্রভাবে স্বাভাবিক দৈহিক পরিবেশে তোমার এগুলার খাদ্যের পরিপাক ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন হয়। এটা পড়বা, এই লাইনটা পড়বা। আর এনজাইমের সিস্টেমিক কার্যক্রমই হলো জীবন, এটা খুবই ইম্পর্টেন্ট। এনজাইমের সিস্টেমিক কার্যক্রমই হলো জীবন। কার সিস্টেমিক কার্যক্রমই হলো জীবন, এটা এরকমভাবে প্রশ্ন আসতে পারে। সেলুলোজের ব্যবহার আসো, সেলুলোজের ব্যবহার থেকে যে কফিটা পড়বা, পেপার পড়বা, ওয়াশিং পাউডার পড়বা, ফলের জুস, এগুলো ওষুধ শিল্পটা বেশি ইম্পর্টেন্ট। প্রোটিয়েজের ব্যবহার তোমরা পড়বা, বেকারি শিল্প আর রক্ততঞ্চন প্রক্রিয়াকে প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করা হয়, এটা পড়বা।
আমরা কিন্তু আগেও পড়ে আসছি। আচ্ছা, অ্যামাইলেজের কথা কি বলছে? অ্যামাইলেজ হচ্ছে তোমার এই প্যানক্রিয়াটিক এনজাইমেটিক রিসেপ্টর থেরাপি চিকিৎসায় এই এনজাইম ব্যবহার করা হয়, এটা পড়বা। যেহেতু চিকিৎসা সেহেতু বেশি ইম্পর্টেন্ট। বিআরআর মঠটা পড়ো। আর ক্যাটালেজের কী বলবো, ক্যাটালেজের ব্যবহার পনির তৈরির পূর্বে, পনির থেকে মানে পনির তৈরির জন্য এটা ব্যবহার করা হয়। আর চোখের কন্ট্যাক্ট লেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমি বললাম তো চিকিৎসা রিলেটেড যেটা সেটাই সবই ইম্পর্টেন্ট। জাইমেজের ব্যবহার তোমার ইস্ট থেকে জাইমেজ এনজাইম বদহজম হওয়া রোগীদের ওষুধ হিসেবে দেওয়া হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আর লাইপেজের ব্যাপার কি বলছে? এই যে অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে লাইপেজ ব্যবহার করা হয়। আর দই ও পনির শিল্পেও বলছে, আর ওটা হয়ে যাবে। আর ডিটারজেন্ট শিল্পেও বলছে, ওটা পড়তে হবে না। অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয় এটা পড়ো। তারপরে আসো এখান থেকে ফলের রস তৈরি, কাগজ শিল্প, ও মাই গড, কতগুলো পড়া দেখছো। সেজন্য আমি একটু আগায় যাইতেছি যাতে তোমাদের মানে একটু সমস্যা না হয়। এই চোখের ছানি অপারেশনে তোমার যে ট্রিপসিন প্রয়োগ করছে, চোখের ছানি অপারেশনে কোন এনজাইম ট্রিপসিন প্রয়োগ করছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডায়াবেটিস রোগের শর্করা পরিমাণের জন্য গ্লুকোজ অক্সিডেজ এবং পার অক্সিডেজ এনজাইম ব্যবহার করা হয়। হ্যাঁ ঠিক আছে, এই যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কী ব্যবহার করছে? গ্লুকোজ অক্সিডেজ আর পার অক্সিডেজ এনজাইম। আর ধরো জমাট রক্ত গলানোতে ইউরোবাইলেস এনজাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফটোগ্রাফি শিল্পে জেলাটিন পরিষ্কার করতে প্রোটিস এনজাইম, এটা আমরা পড়ে আসছি। তারপরে কাগজ শিল্পে কী করে, কাগজ শিল্পেরটা একটু পড়ো। তারপরে আসছো রাবার শিল্পে কোন এনজাইম, ক্যাটালেজ এনজাইম ব্যবহৃত হয়। হয়েছে, একটু পড়লেই হয়ে যাবে, আর কিছু নাই। অনেক কষ্ট দিলাম নিশ্চয়ই তোমাদের। যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও। তোমরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করো নাই। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ঠিক আছে, নেক্সট একটা ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।